শালা কুত্তা জামাই, তুই মেয়ে পাসনি আর বিয়ের জন্য আমার মতো ভদ্র মেয়েকে তোর বিয়ে করতে হলো। এবার দেখ, তোরে আমি এমন থেরাপি দিব যে জীবনেও আর বিয়ের কথা বলবি না। ফাজিল পোলা, তোর বিয়ে করার স্বাদ মিটিয়ে দেব। তোর জন্য বাপি আমাকে এত তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিল। বারান্দা দিয়ে পালাতে গিয়ে দেখি ওখানেও লোক দাঁড় করিয়ে রাখছে। দাঁড়া, তোরে আমি এমন ভাবে থেরাপি দিয়ে সোজা করব তুই কল্পনাও করতে পারবি না। উগান্ডা কালা কুমির। রুহি খাটের ওপর বসে কথাগুলো বলছিল। মুগ্ধ হাঁ করে রুহির মুখের দিকে তাকিয়ে আছে। রুহি এবার আরো রেগে গেছে মুগ্ধর চুপ করে থাকাতে। রুহি বিছানার থেকে উঠে মুগ্ধর সামনে দাঁড়ালো আর মুগ্ধর মাথার পাগড়িটা নিয়ে এক আছাড় দিল। ফাজিল পোলা, আমার সাথে মস্করা করস? কথা কি মুখে আসে না তো? নাকি তেলাপোকা থেরাপি দিব তোকে? আপনি এসব কি বলছেন? আমার তো মাথায় কিছুই ঢুকছে না। আর এভাবে কথা বলছেন কেন? তোর মাথায় এখন থেকে এটা ঢুকিয়ে নে যে প্রথমত, 1, আমাকে টাচ করা যাবে না। 2, আমার কোনো কাজে বাধা দেওয়া যাবে না। 3, আমার সব দুষ্টুমিতে আমাকে সহ্য করতে হবে, সাহায্য করতে হবে। 4, পড়াশোনা আমার মাথায় ঢোকে না, এইটা আর করতেও চাই না আমি এইসব। আর একটা কথা, এদিক ওদিক করলে তুই বুঝবি রুহি চৌধুরী কি জিনিস। আমার তো সুন্দর দুষ্টুমি ভরা জীবনটাকে এভাবে বন্দি জীবন করবে ভেবেছিলি? কিন্তু আমি সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো, সেটা ভাবলি কি করে? এইসব কথা খুব সুন্দর করে তোর মাথায় ঢুকিয়ে নে। আর আমি ঘুমাতে খুব ভালোবাসি, আমার ঘুমের ডিস্টার্ব হলে তোরে আর বাঁচিয়ে রাখবো না। মুগ্ধ একগাল হেসে ওর জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। আর রুহি বিছানায় 4 হাত পা ছড়িয়ে ঠাস করে শুয়ে পড়লো। আর মুগ্ধ মনে মনে বলছে, ডেভিল রানী, আপনি কত দুষ্টুমি করতে পারেন আমিও দেখতে চাই। আপনার দুষ্টুমি যত বাড়বে আমার রোমান্টিকতা সেই লেভেলের হবে। আমিও দেখতে চাই আমার দুষ্টু বউটা কত রকমের দুষ্টুমি করতে পারে। তোমাকে এজন্য আমার কাছে নিয়ে আসা ডেভিল রানী। এবার তুমিও বুঝবে তোমার একমাত্র হাজব্যান্ড মুগ্ধ কী জিনিস। এতক্ষণ কিছু বলিনি কারণ আমি দেখতে চেয়েছিলাম আমি দুষ্টু রানীটা কত স্পিডে কথা বলতে পারি সেটা দেখার জন্য। রুহি, তোমার এই রাগি আর দুষ্টুমি দেখে আমি তোমার প্রেমে পড়েছি ম্যাম। তোমাকে আমি আমার মনের রানী বানিয়েছি। সারা জীবন আমার বাহু ডোরে তোমাকে বন্দি করে রাখবো। মুগ্ধ রুম থেকে বের হয়ে দেখে রুহি ওভাবেই শুয়ে ঘুমিয়ে গেছে। মুগ্ধ রুহিকে একবার ডাকলো, কিন্তু রুহির কোনো সাড়া শব্দ নেই। দেখে আবার ডাকলো। এইবার মুগ্ধ পাশের গ্লাস থেকে পানি নিয়ে রুহির মুখের ওপর মারলো। আর রুহির চিৎকার করে, গিয়া খোদা, ছাদ কি ফুটা হয়ে গেছে নাকি? আমাকে কেউ বাঁচাও, আমি এত তাড়াতাড়ি মরতে চাই না। বাপি, আমাকে বাঁচাও। আরে তোমার হাজব্যান্ডের বাড়ি এত দুর্বল করে বানানো না যে ছাদ ফুটো হয়ে যাবে। নাও ওঠো, ড্রেসটা চেঞ্জ করে কিছু খেয়ে তারপর ঘুমাবো। নাও তাড়াতাড়ি ওঠো। কুত্তা জামাই, তোর এত বড় সাহস, তুই আমার ঘুম নষ্ট করলি। তোকে তো আমি। রুহি নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে মুগ্ধর গলায় কামড় বসালো। আর মুগ্ধ হুট করে কামড় বসাবে সেইটা কল্পনাও করেনি। মুগ্ধ চোখ বন্ধ করে নিল। রুহি খুব জোরে কামড়ে ধরেছে। আর মুগ্ধর গলার কামড়ে ধরে থাকা অবস্থায় আবারও ঘুমিয়ে গেছে। রুহি পড়ে যেতে নিলে মুগ্ধ রুহিকে ধরে ফেলে। রুহিকে সুন্দর করে শুইয়ে দিয়ে রুহির শরীরে গহনাগুলো খুলে দেয়, মাথার ওড়না ফেলে দিল। আর মুগ্ধ রুহির দিকে তাকিয়ে হেসে দিল। পাগলিটা শুধু মাথাতেই বড় হয়েছে, বুদ্ধি বলতে কিছু নেই। তুমি যে আমার গলাতে কামড় বসালে, এজন্য কালকেই ভাবিরা সবাই তোমাকে লজ্জাতে ফেলবে। আর আমি তোমার সেই লজ্জা মাখা মুখটা দেখবো, এটা ভাবলেই আমার হাসি পাচ্ছে। হে খোদা, আমার ডেভিল রানীর রাগটা একটু কমিয়ে দাও। ইসরে, দুষ্টুটাকে দেখতে কতটা মায়াবী। এখন এই মুখটা দেখলে কে বলবে এই মেয়েটা এত দুষ্টু। মুগ্ধ রুহিকে এক সাইডে শুইয়ে দিয়ে পাশে মুগ্ধ শুয়ে পড়ল আর রুহির দিকে তাকিয়ে আছে। একটার সময় মুগ্ধও ঘুমিয়ে গেল। রাত প্রায় 2টার দিকে মুগ্ধর ঘুম ভেঙে গেল। ও নিজের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করছে যে মুগ্ধ কোন পজিশনে শুয়ে আছে। মুগ্ধ রুহির দিকে তাকিয়ে দেখলো রুহি মুগ্ধর গলায় মুখ রেখে আরামসে ঘুমাচ্ছে। আর একটা হাত মুগ্ধর গলা জড়িয়ে ধরে আছে। রুহির একটা পা মুগ্ধর পেটের ওপর। মুগ্ধ এইবার কোনো রকম ভাবে নিজেকে ছাড়াতে পারেনি। আর কেউ শরীরে টাচ করলে মুগ্ধর ঘুম আসতো না, বাট রুহির বেলাতে আলাদাই একটা অনুভূতি ফিল হচ্ছে। রুহির নিঃশ্বাস মুগ্ধর শরীরে একটা কারেন্ট সৃষ্টি করছে। মুগ্ধ নিজেকে কন্ট্রোল করে রুহিকে নিজের সাথে জড়িয়ে নিয়ে ঘুমিয়ে গেল। সকালবেলায় রুহির চিৎকারে মুগ্ধর ঘুম ভাঙল।
যদিও রুহির ঘুম ভাঙার আগে মুগ্ধ ওকে নিজের থেকে ছাড়িয়ে মাঝখানে বালিশে রেখে দিয়েছিল, কারণ রুহির যে এইটা নিয়েই তুলকালাম করবে মুগ্ধ সেটার অজানা নয়। রুহি এসে মুগ্ধর কলার চেপে ধরেছে। আমার গয়নাগুলো তুই চুরি করে বেচে দিয়েছিস? আর ইয়ার তোমার গয়না ওই যে ড্রেসিং টেবিলের ড্রয়ারে আছে, রাতে তোমার ঘুমাতে সমস্যা এজন্য আমি খুলে রেখেছিলাম। আর মেয়ে মানুষের গয়না নিয়ে আমি কি করব? খুলেছিস না ওগুলো চুরি করার মতলব? আমি বুঝি না মনে করেছিস? আমি সব বুঝি। বেশ কথা বললে, আমার যে এরকম চুরি করা গয়না খুলে দিয়েছিস, আমিও কিন্তু তোকে চুরি করে আমার গয়নাগুলো পরিয়ে নেটে ছেড়ে দিব, তখন বুঝবি মজা কাকে বলে। এ কথা বলে রুহি হন হন করতে করতে চলে গেল। ইয়া খোদা, আমি এই কোন এলিয়েনের প্রেমে পড়লাম? ওদিকে রুহি ওয়াশরুম থেকে চিৎকার করছে আর গান গাচ্ছে। এবার মুগ্ধ অবাক হয়ে ওয়াশরুমের দিকে তাকিয়ে আছে, আর রুহি ওয়াশরুমের ভেতরে শাওয়ার ছেড়ে দিয়ে উড়াধুরা নাচছে আর গান গাচ্ছে। মুগ্ধ হাঁ করে এতক্ষণ রুহির গান শুনছিল। ওর হুঁশাসে রুহির দরজা খোলার শব্দে মুগ্ধ চোখ বড় বড় করে তাকিয়ে আছে রুহির দিকে, আর রুহি নিজের মতো চুলের টাওয়ার পেঁচিয়ে আর কালো 3/4 প্যান্ট আর গোলাপি টপস পরে বের হয়েছে। এই মেয়েকে দেখে কেউ বলবে না কালকে এনার বিয়ে হয়েছে আর এনার বর সশরীরে ওনার সামনে বসে আছে। মুগ্ধর অবাক হওয়ার এখনো শেষ হয়নি। আচ্ছা, তুমি ওয়াশরুমে এতক্ষণ চিৎকার করে গান করছিলে কেন? ওটা চিৎকার করে গান করা বলে না, এটাকে বাথরুম সং বলে। আর এই বাথরুম সং না করলে আমি শাওয়ার নিতে পারি না। আপনিও শাওয়ার ছেড়ে উড়াধুরা নাচবেন আর গান গাইবেন, দেখবেন মনটাই কেমন ফুরফুরে হয়ে গেছে। এসব পাগলের কাজ আমার করার দরকার নাই। তোর এত বড় সাহস, তুই আমার পাগল বললি? তোকে আমি... রুহি ওর মাথায় টাওয়াল খুলে মুগ্ধর মাথায় জড়িয়ে দিল আর ড্রেসিং টেবিলের ওপরে চুলের কাঁকড়া এনে মুগ্ধর নাকে আটকে দিচ্ছে। মুগ্ধ এবার চিৎকার করেও করতে পারছে না। মুগ্ধ রুহিকে একটানে বিছানায় ফেলে, রুহির ওপর উঠে বসে, আর রুহি মুগ্ধর ওপর থেকে সরানোর জন্য হাজার চেষ্টা করে। একসময় ফাজিল পোলা, তোকে আমি কালা সমুদ্রের পানিতে ডুবিয়ে মারবো। আমার উপর উঠে বসলি কেন? কুত্তা জলহস্তি, নাম আমার উপর থেকে। নামবি নাকি তোকে আমি কামড়ে দেব? ইস রে, এই দুষ্টু মেয়ে, তুমি আমার নাকে এটা কি আটকে দিলে? ভালো করে তাকিয়ে দেখো তো আমার নাকটাই কেমন লাল হয়ে গেছে। আর আমাকে জলহস্তি বললে কেন? তোকে জলহস্তি বলছি, হাতি তো বলিনি। তুই কি নামবি নাকি তোরে উষ্টা দিয়ে উগান্ডা পাঠাবো? আরে আমার বউ তো দেখছি রেগে গেছে। আচ্ছা, তুমি এসব ড্রেস বদলে শাড়ি পরে এসো, নতুন বউকে এসব ড্রেসে একদম মানায় না। একসময় মুগ্ধ উঠে দাঁড়াতেই ডোর নক হয়। মুগ্ধ রুহির দিকে তাকিয়ে ডোর খুলে দেখে ওর কাজিনের বউরা এসেছে। মুগ্ধ শয়তানি হাসি দিয়ে ওর ভাবিদের বলল, কি দেবর, তোমার কি অবস্থা? আর তোমার নাক লাল হয়ে আছে কেন? ওটা বউয়ের ভালোবাসার চিহ্ন। আমার বউটা এত ভালো যে কি বলবো, আমি কল্পনাও করিনি এত ভালো একটা মেয়ে আমার বউ হবে। তা তোমাদের মিশন কেমন চললো? আরও বলো না ভাবি, সারা রাত যুদ্ধ করতে করতে সকাল হয়ে গেল। কি আর বলবো তোমাদের, তোমরা তো আমার থেকে 10টা এগিয়ে। থাক বাপু, তোমার আর বলা লাগবে না। তুমি যে লাগাম ছাড়া মানুষ, তখন আমরাই লজ্জায় পড়বো। মুগ্ধ মনে মনে ওদের দিকে তাকিয়ে বলল, হায় রে মেয়ে মানুষ, তোমাদের বুদ্ধি যে হাঁটুর নিচে সেটা আবার প্রমাণ করলে। যাই হোক, আমি বললাম এক মিশনের কথা, ওরা বুঝলো আরেক মিশনের কথা। তোর মাথা বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। এইসব কথা বলে ভাবিদের দিকে তাকাতেই দেখে ভাবিরা বড় বড় চোখে মুগ্ধর দিকে তাকিয়ে আছে। মুগ্ধ ভ্রু নাচিয়ে ভাবিদের জিজ্ঞাসা করলো, কি হয়েছে? এইভাবে তাকিয়ে কি দেখছো? আমি কি আগের তুলনায় আরো বেশি সুন্দর হয়ে গেছি? মুগ্ধ, এইসব কি শুনছি? তোমার থেকে এগুলো কখনোই আশা করিনি। এইসব চাচ্চু জানলে কত কষ্ট পাবে জানো? আমি কি করেছি আমি এটাই বুঝতে পারছি না। আমাকে বলো, আর না বললে জানবো কি করে? তুমি কালকে রাতে রুহিকে রুম থেকে কেন বের করে দিয়েছো? আবার সবাই সকাল সকাল ওকে রুমে ডেকে নিয়েছো কেউ দেখার আগে। আর এগুলো ওকে কি পড়তে দিয়েছো? আবার জোর করে শাওয়ার নিয়ে বলেছো, যাতে কেউ তোমাদের ডাউট না করে। কি এগুলো আমি করছি? একদম ন্যাকা সাজবে না। রুহি, তুমি কিচ্ছু মনে করো না, আমরা আছি তোমার পাশে। এবার চলো, আমরা পাশের রুমে তোমাকে নিয়ে যাই, রেডি করে দিই। বড় আম্মু ডাকছে। আচ্ছা ভাবি, চলেন। এসবও দেখার বাকি ছিল খোদা। রুহি রুম থেকে বের হওয়ার আগে মুগ্ধর দিকে তাকিয়ে একটা শয়তানি হাসি দিল। আর মুগ্ধকে যে রুহি ওভাবে গোল খাওয়াবে মুগ্ধ ভাবতেও পারেনি।
বেচারা মুগ্ধ গোল খেয়ে ওইখানেই দাঁড়িয়ে রুহির যাওয়া দেখছে। মুগ্ধ মনে মনে হাসলো। রুহি এভাবে ওকে ফাঁসিয়ে দেবে ভাবেনি, কারণ মুগ্ধ চেয়েছিল রুহিকে লজ্জায় ফেলতে। সেখানে মুগ্ধই গোল খেয়ে বসে রইল। মুগ্ধ টাওয়াল নিয়ে ওয়াশরুমে গেল। শাওয়ারের নিচে দাঁড়িয়ে রুহিকে প্রথম দেখার দিনটার কথা মনে পড়ে গেল। সেদিন মুগ্ধ তাড়াতাড়ি বাসা থেকে বের হয়েছিল অফিসের জরুরি মিটিং থাকায়, কিন্তু দুর্ভাগ্যক্রমে জ্যামে আটকে যায়। মুগ্ধ কি মনে করে গাড়ির গ্লাসের দিকে তাকিয়ে দেখে পাশের গাড়ি থেকে মুগ্ধর গাড়িকে কেউ ব্রাশ করে থুতু ফেলছে। এটা দেখে মুগ্ধ সাথে সাথে গাড়ির গ্লাস নামায়। এবার সরাসরি পুলিটা মুগ্ধর শার্টে পড়ে। এবার মুগ্ধ রেগে গিয়ে কিছু বলার আগে গাড়ির থেকে একটা মেয়ে মাথা বের করে। আরে ইয়ার, ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, আর আজ কলেজে একটা ইম্পর্টেন্ট ক্লাস আছে। যদি পড়াশোনা কিছুই করিনি তবুও যাই, দেখি টিচারটাকে কি করে রাগানো যায়। আর মুখটা ধুয়ে আসার সময় পাইনি, তাই গাড়িতে বসে ব্রাশ করে নিলাম। কিছু মনে করবেন না যেন, নিজের দায়িত্বে গাড়িটা সহ নিজেও ওয়াশ হয়ে নেবেন। ভালো থাকবেন, বাই। আর মুগ্ধ কিছু বলার আগেই রুহি গাড়ি টান দেয়। আর মুগ্ধ ভাবতে থাকে এতক্ষণ কি হলো, এ কি মানুষ রূপী এলিয়েন নাকি? সরি, কিছু কারণে নায়ক নায়িকার নামটা বদলাতে হচ্ছে। সাদমান শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বের হয়ে দেখে নূর সোফার উপর বসে ফোনে কিছু করছে। সাদমান আর নূরকে কিছু না বলে নিজে রেডি হয়ে একবার নূরের দিকে তাকিয়ে বলল, এই যে ম্যাম, আপনি কি নিচে যাবেন নাকি এখানেই বসে থাকবেন? যাচ্ছি, চলুন। আপনার জন্যই আমাকে আপনার ভাবিরা আমাকে এখানে বসিয়ে রেখে গেছে। তুমি পারো বটে, তবে তুমি সকালবেলা যা করলে এর হিসাবটা তোলা রইল। সময় করে হিসাবটা বরাবর করে নিব। আর এইভাবে মুখ বাঁকা করবে না, দেখবে একদিন সত্যি সত্যি মুখ বাঁকা হয়ে যাবে। এই, আপনি সামনে থেকে সরুন তো, কানের কাছে বকবক করেই যাচ্ছে সেই কখন থেকে। সাদমান আর নূর একসাথে নিচে গেল। ওদের দেখে সাদমানের বাবা মা নূরের সাথে কথা বলল। সাদমানের বাসায় সাদমানের এক কাজিন থাকে, আর তার নাম সারোয়ার হাসান শুভ। এখান থেকে পড়াশোনা করে। কেউ দেখে বলবে না এটা সাদমানের কাজিন। ওরা সব সময় একে অপরের ক্লোজ। কিন্তু শুভর একটা সমস্যা, উনি কথা বলতে গিয়ে কথা আটকে যায়। আমরা যাকে তোতলা বলে থাকি। নূরকে দেখে শুভ এসে নূরের সাথে কথা বলতে শুরু করে। তো তো তোমাকে ভাবি বলে ডাকবো না, তুমি আমার ছোট, তো তোমাকে রাঙ্গাবনু বলে ডাকবো কেমন? ওর মাঝে মাঝে কথা আটকে যায়, তবে তোমার কেন কথা আটকালো? তুমিও কি? আরে না, ভদ্রতা দেখালাম, কারণ সকালবেলা বাপি বলেছে যে যেমন ভাবে কথা বলবে তার সাথে যেন ভদ্রতা দেখিয়েই কথা বলি। আমার একটা মেয়ের শখ ছিল, বাট আল্লাহ আমাকে দেয়নি। তো আমি এটা মন থেকে ভেবেছি যে আমার ছেলের বউকে আমি আমার মেয়ে করে রাখবো। ওকে ডান, বাট আমি কিন্তু তোমার সাথে ঝগড়া করব। তুমি আমাকে শাসন করবে, আবার দুইজন একসাথে মিলে ঘুরতে যাব, ফুচকা খাবো, শপিং করব। আচ্ছা, তাই হবে। মাম্মা, আজ থেকে তুমি আমাকে খাইয়ে দিবে। জানো তো, আমার মাম্মা ওই দূর আকাশের তারা হয়ে গেছে, ওই দূর আকাশের তারা হয়ে গেছে। আমি কখনো মাম্মাকে দেখিও নি, মাম্মার আদরও পাইনি। এবার তোকে একটা মারবো, ফাজিল মেয়ে। তুই না এখনই বললি আমি তোর আম্মা, তাহলে এভাবে বলছিস কেন? দাঁড়াও, আগে খেয়ে শক্তি করে নেই, তারপর না হয় আমাকে মেরো, কেমন? সাদনানের বাবা মা হেসে দিল। বাকিরা একসাথে সবাই খেতে বসলো। নূরকে ওর আম্মা খাইয়ে দিচ্ছে, আর নূর বক বক করেই যাচ্ছে। আগে এই বাড়িতে কথা বলার মতো কেউ ছিল না, এখন একজনকে পেয়েই সাদনামের মায়ের খুশির শেষ নেই। নূর একবার সাদনামের দিকে তাকিয়ে দেখে সাদনান খুব মনোযোগ দিয়ে খাবার খাচ্ছে। নূরের মুখে একটা শয়তানি হাসি ফুটে উঠল। জানো মাম্মা, আমি দারুণ দারুণ রেসিপি রান্না করতে পারি। তাই নাকি? বাহ, আমার মেয়ে বলে কথা। তা কি কি রান্না জানিস তুই? কেঁচো ভুনা, টিকটিকির বারবিকিউ, মাছের মাথা দিয়ে সেমাই, ব্যাঙের ঝাল ফ্রাই, আর লাল পিঁপড়া দিয়ে ফ্রাইড রাইস। এত ভালো ভালো রেসিপি আমাদের আর এসব খাওয়ার বয়স নাই। এক কাজ কর মা,
সাদনান এসব ডিশ খেতে খুব পছন্দ করে। তুই এসব ডিশ রান্না করে ওকেই খাওয়াস কেমন? হুম হুম, এটা বেটার হবে। আমিও খাবো না মা, তুই সাদমানকে খাওয়াবি কেমন? আচ্ছা বাবা। নতুন নতুন রোমান্টিক গল্প পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি তোর বাবা ফোন করছে, আমি দেখে আসি। আমাকে ডাকছে কেন? আচ্ছা মামা, তাড়াতাড়ি এসো। যাব আর আসবো কেমন? তুই দুষ্টুমি করিস না কেমন? নূর মনে মনে এত ভালো লাগা মনোমুগ্ধকর পরিবেশ, একটা সেলফি না তুললে এটা নিজের প্রতি নিজের অবিচার করা হয়। সত্যি তো। নূর রেলিং এর পাশে দাঁড়াতেই নাকে একটা বোটকা গন্ধ আসে। সে এতেও সেলফি তোলাই বিজি। সে এতই সেলফি তোলাই বিজি যে ওর কোনো হুঁশ নেই। নূরের হাতে বেঁধে কিছু একটা নিচে পড়ে গেল। ওর নিচে থেকে কেউ চিৎকার করে উঠল। কে চিৎকার করে দেখার জন্য নূর নিচের দিকে তাকায়। সাদনানের বাবা একটা কাজে ওকে বাইরে যাওয়ার জন্য বলল। সাদনান রেডি হয়ে যাচ্ছিল, হঠাৎ ওপরের মাথায় কি যেন পড়লো। সাদনান চোখ মুখ কুঁচকে জোর একটা চিৎকার দিল। সাদমানের মা ওর কাছে দৌড়ে গেল আর ওপর থেকে নূর এটা দেখে। সাদনান ওপরের দিকে তাকিয়ে দেখে নূর 32 পাটি দাঁত বের করে ওর দিকে তাকিয়ে গগন ফাটিয়ে হাসি দিচ্ছে। সাদনানের মা নূরের হাসি দেখে হাসতে শুরু করেছে। সাদনান রাগে দুঃখে হনহন করতে করতে ওপরে চলে গেল। সাদনান ওর রুমে না গিয়ে সোজা ছাদে চলে গেল। ছাদে গিয়ে দেখে নূর সেলফি তুলতে বিজি। নূর বিভিন্ন পোজে হেলে দুলে সেলফি নিচ্ছে। সাদনান কোনো কথা না বলে নূরকে গিয়ে জড়িয়ে ধরলো। সাদনানের মাথা নূরের গলায় ঘষে দিল, আর সাদনানের মাথার গোবর নূরের গলায় গালে লেগে গেল। সাদনানের এমন কাজে নূর অবাক হয়ে তাকিয়ে আছে। সাদনান নূরকে ছেড়ে দিয়ে নূরের দিকে তাকিয়ে ভ্রু নাচিয়ে বলল, এই যে আমার দুষ্ট বউ, এই গরিবের পারফিউমটা কেমন লাগছে তোমার? অসভ্য ছেলে, তুই এটা কি করলি? যা বাবা, আমি আবার কি করলাম? তুমি আমাকে এত ভালো একটা পরিস্থিতির সাথে পরিচয় করে দিলে। তোমাকেও এর থেকে কিছু না দিলে তোমার সাথে অন্যায় করা হতো। কুত্তা, বানর, সাদা ভাল্লুক, ডাইনোসরের 3 নাম্বার বাচ্চা, তোকে এবার কি শিক্ষা দেই তুই দেখ। সে পরে দেখা যাবে। আগে এটা বলেন তো, আপনার এখনকার অনুভূতিটা কেমন? আপনার এখনকার অনুভূতিটা যদি আমার সাথে শেয়ার করতেন। আমার অনুভূতি আপনাকে খুব তাড়াতাড়ি বোঝাবো ডেভিল জামাই। আমার সাথে লাগতে আসলে এবার থেকে এরকমই হবে। এই যে দুষ্ট বউ, এবার এই ডেভিল বরের আসল রূপ দেখবে। নূর রাগে হনহন করতে করতে নিচে চলে গেল। সাদনানও সাথে গেল। সাদনান রুমে ঢোকার আগেই নূর ডোর লক করে দিল। সাদনান ডেকেও নূরকে ডোর খোলাতে পারলো না। নূর আগে শাওয়ার নিল, তারপর সাদনানের সব কাপড়গুলোকে বের করে পানিতে ডুবিয়ে রাখলো। ওদিকে সাদনান শুভর রুমে গিয়ে শাওয়ার নিল আর টাওয়াল পরে বসে রইল আর বারবার উকি দিচ্ছে নূর ডোর খুলেছে কিনা। আরে ইয়ার, এবার তো রুম থেকে বের হও। আজ না জানি আমার ইজ্জতের ফালুদা না করে ছাড়ে। আজ বাড়িতে কত মানুষ, আমি এইভাবে কিভাবে বের হব? উফ, এই শুভ গাধাটাও আসছে না। আজ আমিও দেখবো তুই কেমন করে ড্রেস পাস। আমার সাথে লাগতে আসা, দাঁড়া, তো সাঁতার কাটার ব্যবস্থা করছি আমি। নূর সাদনানের রুমের বারান্দায় গিয়ে দেখে একজোড়া ময়না পাখি। কথা বলতে পারে কিনা দেখার জন্য নূর ওদের কাঁচাই টোকা দিল। অমনি দুষ্টু বউ, না বিউ, দুষ্টু বউ না বলেই চেঁচামেচি শুরু করলো। নূর ওদের কথা শুনে মুচকি হেসে ভ্রু কুচকে দিয়ে ওদের দিকে রাগি চোখে তাকিয়ে, এসব তোদেরকে কে শেখালো? ওই ফাজিলটা, তাই না? নূর শাড়ি পরতে পারে না, এই জন্য স্কার্ট আর লেডিস স্কার্টের সাথে ওড়না পেঁচিয়ে ড্রয়িং রুমে গেল। ওইখানে গিয়ে দেখে কয়েকটা বাচ্চা বসে বসে খেলছে, আর একটা বাচ্চা নূরকে দেখে ফোকলা দাঁতে হাসি দিল। নূর ওই বাচ্চার কাছে গিয়ে দেখে বাচ্চাটার হাতে অনেকগুলো চকলেট। নূর বাচ্চাটাকে কোলে নিয়ে খুব আদর করলো আর অনেক সময় ধরে বাচ্চাটার গালগুলো খুব চটকে দিল। বাচ্চাটার কাছ থেকে অনেক সময় ধরে চকলেটগুলো হাতানোর চেষ্টা করেও নূর কিছুতেই চকলেটগুলো নিতে পারলো না। এক সময় জোরে একটা চিমটি দিল আর বাচ্চাটা চিৎকার করে কেঁদে উঠল। আর সাধনজন শুভকে ডেকে নিয়ে নতুন করে ড্রেস আনিয়েছে। তারপর ড্রেসগুলো পরে বের হয়েছে আর কাজের মেয়েকে দিয়ে
ওর ভেজা কাপড়গুলো ছাদে শুকাতে বলে দিয়ে এসেছে। সাদনান নিচে নেমে এপাশ ওপাশ যাচ্ছিল। বাচ্চাটা এক দৌড়ে সাদনানের কোলে ওঠে। আরে আমার সিমি সোনাটা কান্না করে কেন? আরে আম্মু কান্না করে না সোনা, কি হয়েছে বলো তো আমাকে, কান্না করছো কেন? এও আমার দেখার বাকি ছিল, ছোট্ট একটা বাচ্চার থেকে চকলেট কেড়ে খাওয়ার জন্য। এই মেয়েকে নিয়ে আর কত লজ্জায় পড়তে হবে আল্লাহ জানে। এটা কেউ জানতে পারলে কত হাসাহাসি করবে, একটা বাচ্চার থেকে চকলেট কেড়ে খেতে চাই। খুব ভালো করছো। ও চাইলে ওকে একদম চকলেট দিবে না কেমন? আমি একটু পর তোমাকে আরো চকলেট এসে দিব কেমন? সাদনান মিশিকে কোলে নিয়ে কোল থেকে নামিয়ে নূরকে খুঁজতে থাকে। এক সময় নূরকে রান্নাঘরে দেখতে পাই, ওর মায়ের সাথে গল্প করছে আর কি যেন খাচ্ছে। সাদনান রান্নাঘরে গিয়ে একবার নূরের দিকে তাকিয়ে ওর মাকে কফি দিতে বলল, আর নূরের দিকে তাকিয়ে দেখে নূর মাংস পরোটা খাচ্ছে খুব তৃপ্তি করে। নূর একবার সাদনানের দিকে তাকিয়ে মুখ ভেঙচি দিয়ে আবার খাওয়াতে মনোযোগ দিয়েছে। মুখ ভেঙচি দিতে গিয়ে একটা বিষম খেলো নূর। সাদনান নূরের সামনে পানি ধরলো, নূর না খেয়ে মুখ ঘুরিয়ে নিল। সাদনান নূরের আরেকটু কাছে গিয়ে বলল, পানিটা খাও, তা না হলে সবাইকে বলে দিব তুমি মিমির থেকে চকলেট কেড়ে খেতে চেয়েছিলে। দুষ্টু বাচ্চাটা বলে দিয়েছে, এবার ওকে আর 2টা চিমটি দিব আমার সাথে দেখা হলে। নূর সাদনানের হাত থেকে পানির গ্লাসটা নিয়ে একেবারে পানি খেয়ে নিল। তারপর সাদনানের দিকে রাগী চোখে তাকিয়ে একটা গোটা পরোটা নিয়ে ঝোল দিয়ে সাদনানের মুখে চেপে ধরে। মুখের মধ্যে পরোটা ঢুকিয়ে হনহন করতে করতে রান্নাঘর থেকে চলে গেল নূর। সাদনানের মা একটু হেসে রান্নাঘর থেকে চলে গেল, আর সাদনান মুখে পরোটা নিয়ে হাবলার মতো দাঁড়িয়ে আছে। নূর এটা করবে সাদনান ভাবতে পারেনি। ওদিকে নূর যাওয়ার সময় একটা মুটকি মানে একটা নাদুস মহিলার সাথে ধাক্কা খেয়ে মহিলাটাকে বুঝতে পারেনি এটাই নতুন বউয়ের জন্য একটু কিছু শুনিয়ে দিল। আর নূর রেগে গিয়ে, ওই মুটকি, তুই কি চোখে কম দেখিস? একটু কম খা, শরীরে এত মাংস হয়েছে যে ওই চোখ দুটো মাংসতে ঢেকে যাচ্ছে, আর এখন চোখেও কম দেখিস। নূর আরো রেগে গিয়ে মহিলার সাথে ঝগড়া করতে আসে। সাদনান আর ওর মা এসে দুজনকে থামায়। সাদনান নূরকে জোর করে রুমে নিয়ে যায়, আর ওই মহিলাকে নিচে বাগানে গিয়ে নিয়ে যায়। সাদনানের মা নূর রুমে গিয়ে বক বক করতেই থাকে, আর সাদনান ওর দিকে তাকিয়ে। দেখতে তো আল্লাহ কোন দিকে কম করেনি, এক কথায় মাশাল্লাহ। কিন্তু একটাই সমস্যা, তোমার মাথায় একটা তার ছেঁড়া হলে কম হতো, কিন্তু এখন তো দেখি 3টেই ছেঁড়া। আমি এই এলিয়েনকে নিয়ে সারা জীবন থাকবো, এটা ভাবা যায়? এই কাঠবিড়াল, তুই আমার দিকে তাকিয়ে কি ভাবছিস? লুচু পোলা, যা ভাগ এই রুম থেকে। মেয়ে মানুষ দেখলেই হা করে তাকিয়ে থাকতে ইচ্ছে করে, তাই না? নিজের বিয়ে করা বউয়ের দিকে তাকালাম, তাও আমাকে লুচুর অপবাদ দিলে? ঠিক আছে, তাহলে আজ লুচুগিরি করেই এই অপবাদটা নিব, তা না হলে নিজেও শান্তি পাবো না। কি বলছেন? আমাকে একদম ভয় দেখাবেন না, আমি একদম ভয় পাই না। সাদনান এগোতে থাকে আর নূর পেছাতে থাকে। সাদনান নূরের মুখের অবস্থা দেখে কোন রকমে নিজের হাসি আটকে রাখে। এই মেয়েগুলো এই রকমই হয়, দূরে থাকলে মুখে হাজারো প্রলাপ বকে, বাট ভালোবাসার মানুষটা সামনে এসে দাঁড়াতেই সব গন্ডিপনা ফিনিশ। সাদনান মনে মনে খুব মজা নিচ্ছে, আর নূরের ভয়ে মুখটা চুকিয়ে গেছে, মনে হচ্ছে এক্ষুনি কেঁদে দেবে। পেঁচাতে পেঁচাতে নূর দেওয়ালের সাথে ধাক্কা খায়, আর সাদনান শয়তানি হাসি দিয়ে পাশের আলমারি থেকে একটা বক্স বের করে নূরের সামনে এগিয়ে দেয়। নূর বোকার মতো সাদনানের দিকে তাকিয়ে নিজের বোকামির জন্য নিজেই নিজেকে মনে মনে বকা দিচ্ছে। আরে নূর, কুল ইয়ার, ওই উগান্ডার সামনে এত ভয় পাচ্ছিস কেন? ওই গাভীটা না বলদ। ছেলেরা বলদ হয়, আর ও হ্যাঁ কি জানি বলছিলাম, ওই বলদটাকে এত ভয় পাওয়ার কি আছে? কুল কুল। এই যে ভিতর টিম, কি মনে মনে আমার গোষ্ঠী উদ্ধার করা হয়ে গেলে এটা নিন। শেষ। কি শেষ? ওই যে আপনার গোষ্ঠী উদ্ধার করা। ও গুড জব। আচ্ছা, আমাকে তুই তুমি আপনি না বলে তুমি ডাকতে পারো না? না, পারি না, ঠং দেখলে বাঁচি না। আর আমাকে ভিতর ডিম বললেন কেন? এই যে আমাকে দেখে ভয় পাচ্ছ, তাই তোমাকে ভিতর ডিম বললাম। একদম আমি আপনাকে ভয় পাই না, একদম মিথ্যা কথা বলবেন না। ও তাহলে বলছো ভীতু না? তাহলে এক কাজ করো তো, তাহলে বুঝবো তুমি কেমন সাহসী মেয়ে। বাট কিস করা, জড়িয়ে ধরা এইসব বাদে যা বলবেন আমি রাজি। তাহলে থাক, তুমি এখন যেতে পারো। মেরি মা, ধুর, থুক তো মেরি বউ।
আমার সাথে চালাকি? আমি তো জানি তুই কেমন লুচু বদ পোলা, তোরে হারপিকের পুকুরে ডুবাবো। সাদনান আর কিছু না এটা আমরা খুব ভালো করে জানি, তবু ওকে বকা দিলাম। দিয়ে আমার গোষ্ঠী উদ্ধার করছেন। না মানে আসলে আমাকে খুব রাগিয়ে দিয়েছিল, এই জন্য বকা খাওয়ালাম। তাহলে একসময় আদর দিয়ে বসিয়ে দিও, কেমন? আর যদি আমার বাড়ি হতো তাহলে আপনাদের কি হাল করতাম। আল্লাহ গো, আমার মুখে ব্রেক দাও। না জানি মুখের ব্রেক কতটুকু সময় ধরে রাখতে পারবো। একবার আমার মুখের ব্রেক ছুটে গেলে না জানি এদের হাল কি হবে। আচ্ছা, তুমি এখন একটু বিশ্রাম নাও, একটু পর পার্লার থেকে লোক আসবে তোমাকে সাজাতে। আমরা গেলাম। যাক বাবা, বাঁচা গেল। জি ভাবি। উফ বাবা রে বাবা, এই বিয়ে না বোঝা। বাপি, তুমি আমাকে কোন গ্যারাকলে পাঠালে? ওরে মা, এই হুকুমুখোটা তো সেই হ্যান্ডসাম। দেওয়ালে লাগানো সাদনানের ছবিগুলো দেখে কথাটা বলল। সাদনান খুব শৌখিন একটা ছেলে, সেটা ওর রুম দেখলেই বোঝা যায়। রুমের মাঝখানে বেড, তার পাশে সেন্টার টেবিল আর একটা বই রাখা শেলফ, সেখানে বিভিন্ন রকমের গল্পের বই। একটা আলমারির সাথে বিভিন্ন রকমের আসবাবপত্র দিয়ে রুমটা সাজানো। রুমের প্রতিটা জিনিস লেটেস্ট মডেলের। ছেলের চয়েস আছে বলতে হবে, ছেলেটার চয়েস আছে বলতে হবে। নূর ঘুরে ঘুরে রুমটা দেখছে আর মনে মনে ভাবছে, একটা ছেলে এত গোছানো কিভাবে? আমি নিজেই একটা মেয়ে হয়ে অগোছালোর চূড়ান্ত সীমানায়। আমার রুমটা আমি কোনো দিন গুছিয়েও রাখতে পারি না। ইস, আমার রুমটার জন্য এখন খুব কষ্ট হচ্ছে। থাক, মন খারাপ করে কি হবে? একদিন তো মরেই যাব। রুম গুছিয়ে কি হবে? কি আর করা, রুম গোছাতে তো পারি না, এই বলে মনকে এখন সান্ত্বনা দেই। তবে এই টেবিলটা তো সাজাতে পারে। আমি আর শিখে কি করব? ওকে দিয়ে সব কাজ করিয়ে নেব। সাদনান বিভিন্ন পোজ দিয়ে তোলা অনেক ছবি দেওয়ালে ফ্রেম বন্দি করা আছে। নূর একটা পিক নিয়ে পাশের টেবিলে থাকা সিগনেচার পেন দিয়ে মুখ চোখ এঁকে দিল। নূর সাদনানের ছবিটা নিয়ে নিজের ইচ্ছে মতো কালি দিয়ে একে আবার ঠিক করে সাজিয়ে রেখে দিল। নূর বসে বসে সাদনানের রুমে অ্যাকোরিয়াম আছে, ওটাই মাছগুলোকে দেখছিল। একবার উঠে খাবার দিল, তারপর আবার বিছানায় গিয়ে শুয়ে শুয়ে মাছগুলো দেখতে দেখতে একসময় ঘুমিয়ে গেল। সাদনান বাসায় ফিরে ওর রুমে চলে গেল। রুমে ঢুকে দেখে নূর বাচ্চাদের মতো করে ঘুমাচ্ছে। সাদনান হেসে নূরের দিকে এগিয়ে গেল, হাতে থাকা শপিং ব্যাগটা বিছানায় রেখে দিল। সাদনান নূরের মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। নামের মতোই নূরের মুখে নূর আছে, আর খুব মায়াবী একটা মুখ। এই মেয়েকে দেখলে কেউ বলবেই না মেয়েটা এত দুষ্টু। সাদনান আর একটু এগিয়ে নূরের কপালে ঠোঁট ছোঁয়ালো। সাদনান একটু মুচকি হেসে আবার ঠোঁট ছোঁয়াতে যাবে, তাকিয়ে দেখে নূর ওর দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। সাদনান এবার, মানে তোমার মুখে মশা বসেছিল, তাই তাড়ানোর জন্য এখানে বসেছি। ঢপ মারার জায়গা পাস না, লুচু পোলা। তুই লুচু পোলা সেটা আমি খুব ভালো করেই বুঝে গেছি। আচ্ছা বাদ দাও, তুমি যাও ফ্রেশ হয়ে নাও। এখনই নাকি পার্লার থেকে মেয়ে আসবে, মা আমাকে তোমাকে ডাকার জন্য পাঠিয়েছে। এই যে, আপনার নামটা কি জানো? বিয়ে করছে অথচ বরের নাম জানো না? যাই হোক, এলিয়েনদের কিছু মনে থাকে না। আমার নাম সাদনান। সে যাই হোক, আপনার নাম মনে রাখতে আমার বইয়ে গেছে। নূর উঠে ওয়াশরুমে গেল আর সাদনান ও ড্রেস বের করে নিল। নূর ওয়াশরুম থেকে বের হলো। নূরের মুখে ফোঁটা ফোঁটা পানি, আর তার উপরে কেবল ঘুম থেকে উঠেছে। নূরকে যেন সদ্য ফোটা গোলাপের মতো লাগছে। সাদনান নূরকে যত দেখছে বারবার একের রূপ এক এক রকম লাগছে। নূর এগিয়ে আসতেই সাদনান নূরের হাতে একটা প্যাকেট তুলে দিল। নূর কিছু বলার আগেই সাদনান ওর ড্রেস নিয়ে শুভর রুমে চলে গেল। নূর প্যাকেট খুলে দেখে খুব সুন্দর একটা ডিজাইন করা লেহেঙ্গা। পেস্ট কালার, পুরো ভারী কাজ। পেস্ট কালারের ওপর গোল্ডেন পাথরের কাজ। সাদনান নিজের হাতে ডিজাইন চুজ করে দিয়েছে। ওদের দুজনের ড্রেস ডিজাইন করা একই রকম। নূর লেহেঙ্গাটা দেখে খুশিতে উড়াধুরা নাচানাচি করতে লাগলো। দরজায় কে যেন নক করলো, আর নূর ভদ্র মেয়ের মতো বিছানায় দুম করে এসে বসে পড়লো। পার্লার থেকে মেয়েরা এসেছে নূরকে সাজাতে। ওরা নূরকে সাজাতে বসলো।
সাদনানকে ওর বাবা নূরের বাবার সাথে কথা বলার জন্য ডেকেছে। সাদনান হাসি মুখে সবার সাথে কথা বলল। সাদনানের মা সাদনানকে রেডি হয়ে আসতে বলল। সাদনান ওর ওয়াচটা নিতে ভুলে গেছে, তাই তো ওর রুমে ঢুকে পড়লো। সাদনান রুমে ঢুকে ওর চোখ ছানা ভরা হয়ে গেছে। নূর লেহেঙ্গার ওপরে ব্লাউজটা পরে নিচে লেহেঙ্গাটা পরে ওড়না ছাড়া দাঁড়িয়ে আছে। পার্লারের মেয়েটা সাদনানকে দেখে দাঁড়িয়ে গেছে, আর নূর উল্টো ঘুরে বারবার বলছে, হুকগুলো লাগিয়ে দিন প্লিজ, হুকগুলো লাগিয়ে দিন প্লিজ, উফ দিন না তাড়াতাড়ি। নূর সাদনানকে দেখেনি, কারণ নূর উল্টো দিকে ঘুরেছিল তখন। সাদনান নিজের মতো থতমত খেয়ে গেছে। সাদনান মাথা নিচু করে নেয়। সরি, আমি জানতাম না আপনারা এসে গেছেন। আমি ভুল করে ঢুকে গেছি। আমার রুম তো, তাই নক না করে ঢুকে পড়ছি। ইটস ওকে। সাদনানের কথা শুনে নূর চুলগুলো পেছন দিকে দিয়ে দেয়, আর সাদনান ওর ওয়াচ, হেয়ার জেল আর কিছু জিনিস নিয়ে দ্রুত পায়ে হেঁটে যায়। আর নূর সাদনানের 14 গোষ্ঠীকে গালি দিয়ে উদ্ধার করতে থাকে। সাদনান খুব ভালো করে জানে নূরের শোধ তুলেই ছাড়বে। সাদনান তো আর ইচ্ছা করে করেনি, এটা তো ফাজিল মেয়েটা বুঝবে না। সাদনান শুভ রুমে গিয়ে ডোর লক করে বিছানায় দম করে 4 হাত পা ছড়িয়ে শুয়ে পড়ে, আর মনে মনে ভাবতে থাকে, ওর সামনে আর কিছুক্ষণ থাকলে আমি মরেই যেতাম। OMG, আমি কল্পনা করতে পারিনি আমার দুষ্টু বউকে এতটা ভালো লাগবে আমার চুজ করে দেওয়া লেহেঙ্গাতে। উফ নূর, আমি তোমাকে কি করে বোঝাই? তোমাকে এই লুকে দেখে আমি কনফিউজড। আমি তোমাকে হুট করে দেখে সত্যি অবাক হয়ে গেছি। আমি অনেকের মুখে শুনেছি প্রিয় মানুষটা নাকি সামনে থাকলে নাকি দ্রুতগতিতে হার্টবিট চলতে শুরু করে। আমি এটাতে এখন বিশ্বাসী। তোমাকে এই লুকে দেখে আমার দম বন্ধ হয়ে গিয়েছিল। আমার নূর মনিটা যে কবে আমাকে বুঝবে যে আমি আমার দুষ্টু রানীটাকে এতটা ভালোবাসি। নূরকে সাদনানের মা একটা বড় বক্সে করে গয়না দিয়ে গেল। নূরের কপালে একটা চুমু দিয়ে দোয়া করে গেল, যাতে কারোর নজর না লাগে। উনি তো আর জানেন না যে ওনার বলদটা মানে ওনার ছেলে নজর পড়ে গেছে আগেই। নূর ছটফট করতেই আছে। ওকে সাজাতে গিয়ে পার্লারের মেয়ে দুটার নাজেহালা অবস্থা। নূরের সাজ কমপ্লিট। নূরের ভারী মেকআপ পছন্দ না, এর জন্য হালকা সাজের সাথে কপালে টিকলি, নাকের নলক, কানের দুল, 2 হাত ভর্তি চুড়ি, গলায় নেকলেস, কোমরে কোমর বন্ধনী, আর খোপাতে রজনীগন্ধার গাজরা টানা করে, চোখে কাজল আর লিপস্টিক। এক কথায় চোখ ধাঁধানো একটা সাজ। নূর আয়নায় নিজেকে নিজে অবাক চোখে তাকিয়ে রইল। ওকে এই লেহেঙ্গার সাথে এই সাজটা দারুণ মানিয়েছে। আপনারা নজর দিয়েন না যেন, তাহলে আপনাদের মুখে ব্রণ উঠবে। নূরকে নিচে নিয়ে যাওয়ার সময় সাদনানের ভাবিরা এলো। নূর হাঁটতে পারছে না ঠিক মতো। নূর রুম থেকে বেরিয়ে সিঁড়ির কাছে আসতেই সাদনানও শুভ রুম থেকে বের হলো। নূর আর সাদনানের চোখাচোখি হলো। নূর আজ কেমন যেন সাদনানকে দেখে লজ্জা পেয়ে মাথা নিচু করে নিল, আর সাদনান হাঁ করে তাকিয়ে আছে। ছেলেরা একটু বেহায়া হয় আর কি, দেখেন কেমন করে তাকিয়ে আছে। ভাবিদের খোঁচা খেয়ে সাদনান হুঁশ আসে, আর ওরা দুজন দুজনকে একসাথে নিচে নামতে বলে, আর ওখান থেকে ঠাস ঠাস। আরে ভয় পাবেন না, ঠাস ঠাস করে ফটোশুট হয়, আমি এটাই বলতে চাইছি। নূর সাদনানের সাথে নামতে নামতে সাদনানের হঠাৎ করে নূরের হাত চেপে ধরে। নূর থমকে দাঁড়িয়ে পড়ে। সাদনান এক টানে নূরকে ঘুরিয়ে কোলে তুলে নেয়। নূর এটা ভাবতেও পারেনি সাদনান ওকে কোলে তুলে নেবে। নূর সাদনানের গলা জড়িয়ে ধরল, আর সাদনানের গেস্টরা সহ আরো কাজিন ফ্রেন্ডরা সিটি বাজাতে শুরু করলো। নূর সাদনানের দিকে রাগী চোখে তাকিয়ে, মনে হচ্ছে সাদনানকে এক্ষুনি ধ্বংস করে দিবে। সাদনান একবার নূরের দিকে তাকিয়ে চোখ টিপ মারে। সাদনান নূরকে নিয়ে ওদের যে আলাদা করে যে জায়গার ব্যবস্থা করা হয়েছে ওখানেই বসিয়ে দিল। সবাই এসে ওদের দোয়া করছে, কথা বলছে, হাসাহাসি করছে, কিন্তু নূর চুপ মেরে গেছে। সাদনান নূরের পাশে বসে। নূর সাদনানের দিকে একবার তাকায়। সাদনান খেয়াল করে নূরের 2 চোখে পানি ছলছল করছে। নূর মাথা নিচু করে আছে, মনে হচ্ছে এক্ষুনি কেঁদে দিবে। সাদনান নূরের কানের কাছে মুখ নিয়ে বলে, তোমার কি খুব ক্ষুধা লাগছে? তোমার জন্য কি খাবার আনবো? কথা বলছো না কেন? আমাকে বলো কি সমস্যা, না বললে কি হয়েছে জানবো কি করে? আমার দিকে তাকাও। নূর, বলো আমাকে সমস্যা কি হচ্ছে? তোমার কি শরীর খারাপ করছে? আচ্ছা চলো, রুমে চলো। আমি ঠিক আছি। এই মেয়ে কি হয়েছে বলবে? নূর, তুমি কাঁদছো কেন? আর ইয়ার বলো না কি হয়েছে?
বাপি, বলো কি হয়েছে? আমি বাপিকে ছাড়া কখনো থাকিনি, আর আমি কালকে থেকে বাপিকে দেখিনি। বাপি কি আসবে না? আমি বাপির কাছে যাব। আরে বোকা, আমি এটা বললেই হয়? তোমার চোখে পানি দেখে জানো আমার কত টেনশন হচ্ছিল। আচ্ছা একটু বসে দেখো, আমি আসছি, কেমন? সাদনান গিয়ে দেখে নূরের বাপি সাদনানের বাবার সাথে খুব গল্প করছে। সাদনান নূরের কথা বলল, আর নূরের বাপি সাদনানের কথা শুনে জোর কদমে নূরের কাছে আসলো। মেয়ের শ্বশুর বাড়ি এসে মেয়ে মেয়ে করলে তো হয় না, এজন্য হাজার ব্যাকুলতা নিয়েও সবার সাথে হেসে হেসে কথা বলছিল নূরের বাবা। নিজের কলিজার টুকরোকে না দেখলে তার বাবা মা জানে তাদের কেমন ব্যাকুলতা হয়। নূর ওর বাবাকে দেখে ভ্যাবা করে কেঁদে দিল। সাদনান দূর থেকে দাঁড়িয়ে এটা দেখছিল। কাজটাও সেরে ফেলবো। সবাই মিলে ফটো তোলা শুরু করলো। সাদনান আর নূরের কাপড় পিক তুললো অনেকগুলো। সাদনান আর নূর যখন পাশাপাশি দাঁড়িয়ে পিক তুলছিল তখন দুজনের শরীরে টাচ লাগে, আর নূর যেন এত লজ্জায় কুকড়ে যাচ্ছে। তবে সাদনান এটা খেয়াল করে যে নূর খুব আনইজি ফিল করছে। ক্যামেরাম্যান সাদনানকে নূরের কাঁধে হাত রাখতে বলে। সাদনান নূরের দিকে তাকায়। সাদনান নূরের কাঁধে হাত রেখে বুঝতে পারে নূর কাঁপছে। সাদনান নূরের মুখের দিকে তাকিয়ে দেখে নূরের মুখটা লাল হয়ে আছে। সাদনান বুঝে গেছে নূরকে কাবু করার উপায়, কারণ নূরকে সোজা করতে হলে নূরকে রোমান্টিক ডোজের ভয় দেখাবে। সাদনান নূরের আরো কাছে গিয়ে নূরের শরীর ঘেঁষে দাঁড়ায়। ফিসফিস করে নূরকে গিয়ে বলল, তোমাকে কি সুইটার বা চাদর এনে দিব? এত গরমে কেউ সোয়েটার পরে? আপনি কি পাগল হয়ে গেলেন নাকি? আমি পাগল হইনি, তোমার ভালোর জন্য বলছি। আমি তো বুঝতে পারছি তুমি কাঁপছো, আর এই জন্য বললাম আর কি। আপনি আসলে খুব অসভ্য একটা লোক। যা বাবা, আমি কি ভুল বললাম নাকি? সাদনান নূরকে ইজি করার জন্য একটু ফান করলো। ওরা সবাই একসাথে খেতে বসলো। নূরের বাপি আর সাদনানের বাবারা একসাথে বসলো, আর সাদনান আর নূর একটু আলাদা জায়গায় বসলো। সাদনানের মায়ের বুদ্ধিতে এটা করা হয়েছে, কারণ ওদের এখন যত একসাথে থাকতে দেওয়া হবে তত তাড়াতাড়ি দুজন দুজনকে বুঝতে পারবে। সাদনান ওর পায়ের জুতা খুলে আস্তে করে নূরের পায়ের পাতার উপর পা রাখলো, আর নূর চমকে উঠে চোখ বড় বড় করে সাদনানের দিকে তাকিয়ে আছে। সাদনান আপন মনে ওর সামনে থাকা খাবারগুলো নূরের জন্য পরিবেশন করে নূরের সামনে দিল, আর নূর এত শখ খেয়েছে যে কথা বলা সত্যি হারিয়ে ফেলেছে। সাদনান নূরের অবস্থা দেখে মুখ টিপে টিপে হাসছে। নূরের হাত ভর্তি চুরি, এর জন্য নূর খেতে পারছে না। সাদনান নূর সামনাসামনি না বসে নূরের পাশে এসে বসে নূরকে আড়াল করে নূরের মুখে খাবার তুলে দিল। নূর এবার আশ্চর্যের চূড়ান্ত সীমানায়। সাদনান নিচে থেকে নূরের পায়ে খোঁচা দিচ্ছে হাঁ করার জন্য। নূর হাঁ করলো, সাদনান ওর মুখে খাবার দিল। ক্যামেরাম্যান এই এত ভালো মুহূর্তের সময়টাকে হাতছাড়া করতে দেয়নি। ওদের এই দারুণ কাপড়ের পিক তুলে নিয়েছে। নূর আজকে ওর বাবার বাসায় যাবে, এজন্য ও খুব খুশি। এদিকে অনুষ্ঠান শেষ করে নূররা বের হয়ে গেল ওদের বাসায় যাওয়ার জন্য। নূরের বাবারা ইচ্ছা করে আলাদা গাড়িতে পাঠিয়েছে, আর বাকিরা তিনটাতে। সাদনান নিজের গাড়িটা নিল, আর ও নিজে ড্রাইভ করা শুরু করলো। সাদনান নূরের বাবাকে বলে দিল ওরা একটু দেরিতে বাসায় পৌঁছাবে। নূর গাড়িতে বসলো, আজ খুব খুশি, ওর মুখ দেখেই বোঝা যাচ্ছে। নূর সাদনানের দিকে একবার তাকিয়ে জোর গলায় গান শুরু করলো। যার বরটা কালা তারি কপাল ভাল লাগো, যার বরটা কালা তারি কপাল ভাল লাগো, রাস্তাঘাটে চলতে ফিরতে কারো নজর পড়ে না। হোয়াট? আপনার হোয়াটের মায়ের বাপ, আপনি এত জোরে ব্রেক করলেন কেন? উফ, মাথায় ঠুয়া লাগলো তো আমার। হোয়াট? ঠুয়া আবার কি? আর এসব আজীব কথা তোমার মাথায় আসে কি করে? ঠুয়া মানে মাথায় হুট করে কিছুর সাথে ব্যথা লাগা। ভদ্রপুরা কিচ্ছু বোঝে না। তোমার কালো ছেলে পছন্দ আগে বলবে না? আর আমাকে গান দিয়ে বুঝিয়ে দিলে আমি দেখতে কিউট একটা ছেলে, তাই তো? আর কেউ নজর যাতে না দেয় এজন্য গানটা গাইলে, তাই তো আগে বলবে না তুমি জেলাস ফিল করছো? একদম বাজে কথা বলবেন না। আপনাকে নিয়ে জেলাস ফিল করতে আমার বইয়ে গেছে। বুঝি বুঝি, সবই বুঝি। আমার মাথা আর আপনার মুন্ডু বুঝেন। ওদের দেরি করে বের করার জন্য সন্ধ্যা হয়ে গেছে। সাদনান ড্রাইভ করছে, আর নূর সিটের দিকে মাথা লাগিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। সাদনান নূরের মুখের দিকে বারবার তাকাচ্ছে, কারণ আজকে জ্যোৎস্না রাত, আর বাইরে চাঁদের আলোটা নূরের মুখে এসে লাগছে। নূরের বাপিদের গাড়িটা চলে গেছে। নূর এক দৃষ্টে রাতের আকাশ দেখছে। আজ বাইরের পরিবেশ খুব সুন্দর, আকাশে অনেক তারা ঝিকিমিকি করছে। সাদনানের গাড়িটা একটা নির্জন রাস্তা দিয়ে যাচ্ছে, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার।
নূর চারপাশটা দেখে, সাদনানের দিকে একটু সরে আসলো। এতক্ষণ একদম গাড়ির জানালা ঘেঁষে বসেছিল। সাদনান এবার হেসে দিল। সাদনান এবার গাড়িটা বেশ নির্জন জায়গায় থামিয়েছে, আর নূরের সেট বেল্ট খুলে দেওয়ার জন্য সাদনান নূরের খুব কাছে আসে। বাট নূর অন্য কিছু মনে করছে। নূরের জন্য সাদনানের বুকে হাত দিয়ে সাদনানকে আটকায়। ওর কাছে আসার জন্য সাদনান আর কিছু বলে না। গাড়ি থেকে নেমে নূরের পাশের গাড়ির গেট খুলে দেয়। নূর নামতে চাইছিল না, বাট সাদনান নূরের হাত টেনে বের করে নূরকে নামায়, আর নূর সাদনানকে গালি দিতে থাকে। এই অসভ্য ছেলে, আপনি এটা কোথায় নিয়ে আসলেন? ও, আমাকে আপনি বেঁচে দেবেন না তো? ও বাপি, তোমার মেয়েকে মনে হয় আর দেখতে পাবে না গো বাপি। এই ছেলেটা আজ আমাকে মনে হয় মেরেই ফেলবে। এই মেয়ে সব কি বলো এগুলো? চুপ, একদম চুপ। আর একটা কথা বলে সত্যি রাগ কন্ট্রোল করতে পারবো না, তখন তুম করে লিপ কিস করে দিব, তখন বুঝবে। আচ্ছা, আর কিছু বলছি না। ছি, কি বাজে ছেলে। সাদনান নূরকে হাত দিয়ে ইশারা করে সামনে থাকা গাছগুলোর দিকে তাকাতে বলে। নূর সামনের দিকে তাকিয়ে দেখে শত শত জোনাকি পোকা একসাথে উড়ে বেড়াচ্ছে। নূর ওদিকে দৌড় দিল, আর একটু সামনে গিয়ে দেখলো একটা নদীর পাড়। সাদনান নূরের পেছনে পেছনে গেল। নূর খুশিতে লাফালাফি শুরু করেছে, কারণ খুব মনোমুগ্ধকর একটা পরিবেশ। সাদনান এসে নূরের পাশে দাঁড়ালো, আর নূর আবারও সাদনানকে বকতে শুরু করলো। সাদনান নূরের মুখ চেপে ধরলো, আর কিছু বলার আগেই সাদনান নূরকে পাশের একটা গাছের সাথে চেপে ধরে। সাদনান একদম নূরের শরীর ঘেঁষে দাঁড়িয়ে আছে, আর নূরের দুই হাত সাদনান এক হাতে ধরে আছে। সাদনান নূরের দিকে তাকিয়ে দেখে চাঁদের আলোয় নূরকে খুব মোহনীয় লাগছে, আর সাদনানকে নূরের ঠোঁটটা বেশি টানছে। সাদনান কিছু না ভেবে নূরের ঠোঁটে ঠোঁট বসায়। নূর সাদনানের হাত থেকে নিজের হাত ছোটানোর চেষ্টা করছে, কিন্তু সাদনানের সাথে পেরে উঠছে না। সাদনানের যেন ঘোর লেগে গেছে। সাদনানের ঠোঁটে নূর কামড়ে দেয়। সাদনান চোখ বন্ধ করে নেয়। এবার সাদনান নূরকে ছেড়ে দেয়, আর এক দৌড়ে গাড়ির কাছে গিয়ে সিটে বসে পড়ে। নূর এভাবে যাওয়াতে সাদনানের নিজের খুব গিল্টি ফিল করে। সাদনান ওর ঠোঁটে হাত দিয়ে দেখে রক্ত। সাদনান রুমাল দিয়ে ঠোঁট মুছে গাড়ির কাছে যায়। সরি, আসলে আমি এরকমটা করতে চাইনি। আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি। আর তোমার সাথে যখনই কথা বলি তুমি ফালতু কথা বলে মাথা খারাপ করে দাও, এজন্য আমি রেগে গেছি। আমাকে মাফ করে দাও, আমি আর এরকম করব না। মনে করো না উপরের কথাগুলো এখন তোমাকে আমি বলবো। নো ডিয়ার, তোমাকে তো রোমান্টিক ডোজ দেওয়া কেবল শুরু করলাম। ঢেলে দেওয়ার দিন শেষ, ডোজ দেওয়ার বাংলাদেশ। তোমাকে আমি সুন্দর একটা মুহূর্ত উপহার দিতে চেয়েছিলাম, বাট আমি ভুলে গিয়েছিলাম তুমি সোজা পথে চলা মেয়ে না। আপনি যে অসভ্য একটা ছেলে, আপনি সেটা নিজে থেকেই প্রমাণ করলেন। আপনি আগেই বলতেন আমার শরীর ভালোবাসেন, তাহলে তো আমি আপনাকে সঁপে দিতাম। প্রথম রাতেই আপনি আপনার জানোয়ার রূপ ধারণ করতেন। কেন ভদ্র সেজে আছেন? নিজের ভদ্র রূপ ছেড়ে এখন একটু জানোয়ার রূপে বের হয়ে গেল তো। সাদনান নূরকে ঠাস করে চর মেরে দেয়, কারণ সাদনান নূরের এসব কথা শুনে আরো রেগে যায়। চুপ, একদম চুপ। আর একটা কথা বললে এখানেই মেরে পুঁতে দিব। তুমি প্রথম মেয়ে যে আমাকে এত কথা শোনাও। তোমার জায়গায় অন্য কেউ থাকলে তাকে কি করতাম নিজেও জানি না। আমি তোমাকে ভালোবাসি নূর, আর এর জন্য তোমাকে এত কথা শুনে চেপে যাই। বাট আজ এখন থেকে টেবিল রূপ দেখবে তুমি, আর আমি জানোয়ার না। তুমি আমার বিয়ে করা বউ, বৈধ অধিকার নিয়ে তোমার শরীরে টাচ করছি আমি জানোয়ার না। সাদনান আর কিছু না বলে গাড়ি স্টার্ট দেয়, আর খুব জোরে গাড়ি ড্রাইভ করা শুরু করে। নূর সাদনানের হাতে মার খেয়ে চুপ করে বসে আছে, আর ফুসফুস করে কাঁদছে। সাদনান নূরের দিকে তাকিয়ে একটা ধমক দিয়ে, আর একবার যদি কান্নার সাউন্ড আমার কানে আসে, তোমাকে কি করব তুমি কল্পনাও করবে না। ফাজিল মেয়ে, সবসময় আমাকে রাগিয়ে না দিলে হয় না। তুমি কান্না থামাবে নাকি আরেক গালে দিতে হবে? কোনটা? শুনতে পেলে নাকি আবার বলতে হবে? শুনতে পেয়েছি। মনে থাকে যেন। ওরা ওদের বাসায় পৌঁছে গেল। সাদনান নূরকে এড়িয়ে যাচ্ছে। নূর ওর বাসায় গিয়ে সবার সাথে টুকটাক কথা বলে ওর রুমে চলে গেছে, আর সাদনান একটু কাজ আছে বলে গাড়ি নিয়ে আবার বেরিয়ে পড়ে। সাদনান আজ নূরের কথায় খুব কষ্ট পেয়েছে। এক জায়গায় গাড়ি থামিয়ে আর নিচে নেমে একটা গাছের পাশে দাঁড়িয়ে নিজের হাতটা গাছের সাথে আঘাত করেই যাচ্ছে। সাদনানের হাত থেকে রক্ত ঝরছে, বাট সাদনান থামছে না, কারণ আজ নূরকে এই হাত দিয়ে মেরেছে। হাতে পাওয়া আঘাত থেকে মনে পাওয়া আঘাতটা বেশি মনে হচ্ছে, কারণ নূরও কি শরীর পাওয়ার কথা বলেছে। সাদনানকে জানোয়ারের সাথে তুলনা করেছে। এটা সাদনান মানতে পারছে না। সাদনান মাটিতে বসে পড়েছে,
নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে। সাদনান গাড়ির ভিতর থেকে পানির বোতল বের করে হাতে পানি অনলাইনে ঢুকে ফেসবুক দেখছিল। আর নূর ওয়াশরুমে ঢুকে শাওয়ার নিয়ে সাদনানের গুষ্টি উদ্ধার করে কেবল বের হচ্ছে ওয়াশরুম থেকে, একটা কালো থ্রি কোয়ার্টার আর সবুজ লেডিস গেঞ্জি পরে। ওয়াশরুমের ডোর খোলার সত্ত্বে সাদনান মাথা উঁচু করে নূরকে দেখে, চোখ বড় বড় করে তাকিয়ে এমন একটা ভাব করলো যেন কিছু হয়নি। সাদনান অনলাইন থেকে বের হয়ে ওর ফোনের ক্যামেরা অন করে দেখছে নূর কি করছে। আর নূর সাদনানকে একবার দেখে রাগী চোখে তাকিয়ে চুল থেকে টাওয়াল খুলে চুল মোছা শুরু করলো। কয়েকবার চেষ্টা করলো, বাট ভালো করে না মুছে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে টাওয়াল বিছানায় ছুঁড়ে মারলো। আর টাওয়ালটা গিয়ে সাদনানের মুখে গিয়ে পড়লো। সাদনান টাওয়াল থেকে মাতাল করা সুবাস পাচ্ছে, একটু প্রাণ ভরা সুবাসটা নিয়ে এমন একটা ভান করলো যেন। নূর, এটা কি করলে? ফাজিল মেয়ে, তোমার সাহস তো কম না। আমার মুখে টাওয়েল ছুঁড়ে মারো, তাড়াতাড়ি এটা সরাও, ইমিডিয়েট। সাদনান টাওয়ালটা না সরিয়ে টাওয়ালটা মুখের উপর রেখেই কথাগুলো বলছে। জি বাপি, তুমি এ কোন উগান্ডার গলায় আমাকে ঝুলালে বাপি? সারাদিন শুধু বকতে থাকে। সাদনানের মুখের উপর থেকে টাওয়াল সরিয়ে নূর চলে আসতে গেলে সাদনান ওকে আবার বসিয়ে দেয়। নূর বসে পড়ে আর সাদনান দাঁড়িয়ে নূরের হাত থেকে টাওয়াল নিয়ে নূরের চুল মুছে দিতে শুরু করে। আর নূর মুখ বাঁকিয়ে বিড়বিড় করে বলতে থাকে, কখনো মারবে, কখনো বকছে, আবার কখনো ভালোবাসা দেখাবে। ঢং থেকে বাঁচি না, যত সব হাগল পাগলে এসে আমার কপালেই জোটে। সাদনান এটা বলে লাগেজ থেকে জামা কাপড় আর নূরের টাওয়াল নিয়ে ওয়াশরুমে ঢুকে দুম করে দরজা লাগিয়ে দিল। নূর চমকে ওঠে এভাবে দরজা লাগানোর কারণে। এর জন্যই সবাই বলে লেবু বেশি চিপতে হয় না, আর বেশি চিপলে তিতা হয়ে যায়। ইস, আগে এই দেবীর ভালো রূপে ছিল, আর আমি ভুল করে ইচ্ছে মতো চটিয়েছি, এত তিতা হয়ে গিয়েছে এজন্য। আর তিতা হয়ে এই ডেভিল রূপ ধারণ করেছে। আমার ভালো থাকার দিন শেষ, তবে আপনাকে আমিও ছেড়ে দিব না ডেভিল বর। আদনান ওয়াশরুমে গিয়ে দরজা আটকে শাওয়ার ছেড়ে দাঁড়িয়ে আছে। নূরকে এই ড্রেসে খুব কিউট দেখাচ্ছে, সবুজ কালারটা ফর্সা শরীরে দারুণ মানিয়েছে। সাদনান তখন নূরের বেশ কয়েকটা পিক তুলে নিয়েছে, আর সব থেকে দারুণ হয়েছে সাদনানের দিকে রাগী চোখে তাকানোটা। আর তখন সাদনান পিকটা তুলে নেয়। সাদনান শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বের হয়ে টাওয়ালটা ব্যালকনিতে নেড়ে দিয়ে আসে, সাথে ওর ভেজা ড্রেসগুলো। ব্যালকনি থেকে আসতেই নূর দৌড়ে এসে বলে, বাপি আপনাকে খেতে ডাকছে, তাড়াতাড়ি খেতে আসুন। এই কথা বলে হরলিক্স চেটে চেটে খেতে খেতে চলে গেল। এভাবে কেউ কাউকে খেতে ডাকে না। না, কিছু মনে করা যাবে না সাদনান, তোর বউটা যে এলিয়েন, তুই বারবার ভুলে যাস কেন? আর এলিয়েনরা সব পারে। সাদনান রুম থেকে বের হয়ে ড্রয়িং রুমের সামনে যেতেই নূরের বাবার সাথে দেখা হয়ে গেল। নূরের বাবা সাদনানকে খাবার টেবিলে নিয়ে গিয়ে বসালো। কিছু কিছু মেহমানরা থেকে গেছে, এর জন্য বাড়িতে হইচই হচ্ছে। সাদনান গিয়ে একটা চেয়ার টেনে বসলো। কোথা থেকে নূর দৌড়ে এসে সাদনানের পাশের চেয়ারে বসে পড়ল। তারপর পাশে তাকিয়ে সাদনানকে দেখে ভয়ে ভয়ে আবার উঠে ওর এক ছেলে কাজিনের পাশে বসলো। আর সাদনান এতে রেগে গিয়ে একবার নূরের দিকে তাকিয়ে, তুমি এখানে বসো প্লিজ, কারণ আমাকে তুলে খাওয়ানোর দায়িত্ব তো তোমার, তাই না? মুখে হাসি নিয়ে দাঁতের সাথে দাঁত চেপে কথাটা বলল। সমস্যা নেই, আমি এইখানেই বসে থাকি। খাবার বেড়ে দেওয়ার জন্য রাজু আঙ্কেল তো আছেই। নূর, তাড়াতাড়ি এখানে এসে বসবে। এত কথা বলছো কেন তুমি? সাদমান বাবা যখন বলেছে তখন তাই হবে। তাড়াতাড়ি এখানে এসে বসো। ও আচ্ছা বাপি। রুমে চলো, আজ তোমার হচ্ছে আমাকে ইগনোর করা। সবাই খেয়ে যে যার রুমে চলে গেল। নূর ভয় ভয় রুমে ঢুকলো। সাদনান চোখ বন্ধ করে শুয়েছিল। নূর পা টিপে টিপে আবার রুম থেকে বের হবে, এমন সময় সাদনান নূরকে ডেকে উঠল। নূর, এদিকে এসো। বলেন। আরো কাছে এসো আর এখানে বসো। বলুন। আমার মাথা ব্যথা করছে, আমার মাথা টিপে দাও। এক্ষুনি দিবা মানে এক্ষুনি দিবা, কোনো অজুহাত শুনতে রাজি না। আমার খুব ঘুম পাচ্ছে, খুব। ঘুমাবেন? ঘুমাই। ঢেলে দেই? মায়ের খাবেন? মায়ের দেবো বেশি করে। দেয়? লাগবে না, থাক। সাদনান এসে নূরের কোলে মাথা দিল, আর নূর বিছানার সাথে হেলান দিয়ে বসে সাদনানের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আর সাদনান চোখ বন্ধ করে সেটা উপভোগ করছে। কিছু সময় পর নুন সাদনানের চোখে সামনে হাত ঘুরিয়ে দেখলো সাদনান ঘুমিয়ে গেছে কিনা। সাদনান তখনও ঘুমায়নি। ঘুমের ভান করে উপুর হয়ে শুয়ে নূরের কোমর জড়িয়ে ধরে আছে।
আর নূর নড়াচড়া বন্ধ করে হাঁ করে তাকিয়ে থাকে। সাদনান ঘুমিয়ে গেছে ভেবে নূর সাদনানের চুল দাড়ি নিয়ে আঁকিবুকি করতে থাকে আর মুস্কি মুস্কি হাসতে থাকে। এই যে সাদনান সাহেব, আপনাকে আমি নিজ ইচ্ছেই বিয়ে করেছি, বাট আপনি ভাবেন আপনি আমাকে ভালোবেসে বুদ্ধি খাটিয়ে বিয়ে করেছেন, আপনি আমাকে ভালোবেসে বুদ্ধি খাটিয়ে বিয়ে করেছেন, পেয়েছেন। আসলে কোথাও একটু ভুল আছে আপনার। আপনাকে ইচ্ছে মতো জ্বালাবো ভেবে আপনাকে আমি বিয়ে করেছি, কারণ আপনাকে আমি প্রথম লেকের পারে দেখেই ভালো লেগেছিল। আর এটাও জানি আপনি আমাকে ফলো করতেন। আপনাকেও অনেক আগে থেকেই চিনি সাদাত সাহেব। আপনার এই হেয়ার স্টাইলে খুঁজে খুঁজে দাঁড়িয়ে যে আপনাকে কতটা চার্মিং প্রিন্স দেখায় আপনিও হয়তো নিজেই জানেন না। তবে আপনাকে আমি এত সহজে ধরা দিব না ডেভিল বর। চোখ বন্ধ করেই সব শুনলাম। আমি তো অবাক হবার চূড়ান্ত পর্যায়ে। আমি দুষ্টু রানী আমার উপরেই গেম খেলছে, তাহলে ওকে এবার তুমিও দেখতে থাকো দুষ্টু রানী। নূর সাদনানের চুলগুলো ইচ্ছে মতো আঁকিবুকি করছে আর মুচকি মুচকি হাসছে। সাদনান ইচ্ছে করে নূরকে আরো জড়িয়ে ধরে নূরের পেটে মুখ গুজে দেয়, আর সাদনানের প্রতিটা নিঃশ্বাস নূরের শরীরে এক অনুভূতি সৃষ্টি করছে। নূর সাদনানের মুখ সরাতে চাইল, বাট পারল না। নূর সাদনানের দিকে তাকিয়ে, ডেভিল বর, আমি সেই মেয়েটি যে আপনার বাসায় প্রতিদিন চিঠি পাঠাতো আর আপনি রেগে সেগুলো ফেলে দিতেন। আমি সেই যে আপনার পছন্দের বাজ আপনার চোখের অগোচরে নিয়ে কেটে পড়েছিলাম। আপনাকে প্রথম দেখেছিলাম লেকের পাড়ে গিটার হাতে গান গাইতে। আপনার অনেক বন্ধুরা সাথে ছিল, বাট আমার চোখ আপনার দিকে আটকে ছিল। আপনার সামনে আমি ইচ্ছে করে ধরা দিইনি তখন, আর আপনার সাথে এতদিন লুকোচুরি খেলছিলাম। আপনার মন আমি কেড়ে নিবই, তার কারণ প্রতিটা ছেলে দুষ্টু মেয়ের প্রতি আকৃষ্ট হয় বেশি। খুব তাড়াতাড়ি দুষ্টু মেয়েরা ছেলেদের মন কাটতে পারে। ডেভিল বর, আমি গান শুনে আপনার প্রেমে পড়েছি। আপনার বলা সেই গান আজও আমার গানে ভাসে। আপনার সেই গানটা, আপনার গানের সেই ভিডিওটি দেখে আমার ঘুম আসে। নূর একদিন বিকালে লেকের পাশে বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে গিটারের টুনে এক পাশে তাকিয়ে দেখে একটা ছেলে গিটার হাতে বসে গান ধরছে আর বাকিরা তাকে ঘিরে বসে আছে। নূর সাদনানকে ওখানে দেখে। আসতে গিয়ে সাদনান তখনই গিটারের সুর তুলে গান ধরে। এটা লেখিকার খুব পছন্দের একটি গান, তোমরা নিজ দায়িত্বে শুনে নিও। নূর লেকের পাড়েই সাদনানকে দেখেছিল। পরে নূর সাদনানের সব ডিটেল জেনে নিয়ে রেগুলার ওর বাসায় চিঠি দিত। সাদনান ওগুলো রেগে ফেলে দিত, আর নূর যা করতো সব আড়ালে থেকে। সাদনান নূরকে দেখেনি এর আগে, এর জন্য সাদনান এর কিছুই জানে না। সাদনান যখন এসব পছন্দ করতো না, নূর তখন সবকিছু ভাগ্যের উপরে ছেড়ে দেয়। সাদনান ইগনোর করে, কারণ জোর করে তো ভালোবাসা পাওয়া যায় না। নূর যখন ওর বাপির কাছ থেকে সাদনানের পিক দেখলো, তখন আর না করতে পারেনি, কারণ সাদনানকেও পছন্দ করত। কিন্তু ভাগ্য আজ ওদের এক করেছে। সাদনান সব কথা শুনে ওর মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা, কারণ যাকে এত ইগনোর করেছে আজ কিনা তার প্রেমেই সে হাবুডুবু খাচ্ছে। আল্লাহ ওদের জুটি বেঁধে দিয়েছিল বলে আজ ওরা এক হয়ে গেছে। সাদনান খুব মনোযোগ দিয়ে নূরের কথাগুলো শুনল, কিন্তু নূরের কথা আর শুনতে না পেয়ে সাদনান মাথা উঁচু করে তাকিয়ে দেখে নূর ঘুমিয়ে গেছে। সাদনান নূরকে ভালো করে শুইয়ে দিল, তারপর লাইট অফ করে দিয়ে নূরের কপালে ঠোঁট ছুঁয়ে দিল, আর নূরকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। আর মনে মনে ভাবতে লাগলো, দুষ্টু রানী, সরি, তবে আজ থেকে আর কোনো ইগনোর নয়। আজ থেকে এই সাদনান পুরোপুরি তোমার। তুমি এই কথাগুলো আজ না বললে জানতামই না। তবে আজ আমি খুব খুশি, কারণ তুমি আমাকে ভালোবাসো। আর কোনো রাগ অভিমান নয়, আমি তোমার মনের কথা জেনে গেছি আর তোমাকে কষ্ট দিব না। আমি কল্পনাও করিনি এই দুষ্টু মেয়েটা নাকি আমাকে ভালোবাসতো। রঙ্গবতী গানটা তোমার এত পছন্দ হয়েছে যে প্রেমেই পড়ে গেলা। আমি তোমার পছন্দের গান তোমার সামনে বসে তোমাকে ডেডিকেটেড করব, আর তোমার লজ্জা মাখা মুখটা দেখব। আমি তো ভেবেছিলাম আমি তোমাকে বুদ্ধি খাটিয়ে আমার করে নিয়েছি, বাট এখন বুঝলাম তুমি গোল দিয়ে বসে আছো। সাদনানও একসময় ঘুমিয়ে গেল ওর ভালোবাসার মানুষটাকে বুকের সাথে জড়িয়ে নিয়ে। এভাবে জড়িয়ে ধরে ঘুমাতে এক অন্যরকম ভালো লাগা আর একটা অন্যরকম অনুভূতি। সকালবেলা নূরের ঘুম ভেঙে গেছে। নিজের দিকে তাকিয়ে দেখে ও সাদনানের বাহু ধরে বন্দি। এভাবে থাকতে খুব লজ্জা পেল। তারপর কুটুস করে একটা কিস করলো, দাড়িতে হাত বোলালো। সাদনানের ঘুম ভেঙে গেছে। সাদনান নড়ে উঠতেই নূর আবার চোখ বন্ধ করে নিল। সাদনান নূরকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলল,
আমি তো শুধু তোমার, তাহলে এরকম চোরের মতো আদর দাও কেন? এবার থেকে জেগে থাকা অবস্থায় দিবা, কেমন? একদম বাজে কথা বলবেন না। পুরি বাবা, ধরা পড়ে গেলাম। না, ওকে কিছুতেই বুঝতে দেওয়া যাবে না। নূরতে এবার যাই অবস্থা। কোনো রকম নিজেকে সামলে নিয়ে চোখ খুলে সাদনানের দিকে তাকিয়ে দেখে সাদনান এক হাতের উপর ভর করে শুয়ে শুয়ে ওকে দেখছে। নূর সাদনানকে মুখ ভেঙচি দিয়ে উঠতে যাবে, সাদনান নূরকে এক টানে ওর বুকের উপর ফেলে। বাট নূর সাদনানের গলায় একটা কামড় বসিয়ে দেয় আর সাদনান ওকে ছেড়ে দেয়। আর নূর দৌড়ে গিয়ে ওয়াশরুমে ঢুকে যায়। উফ, এই মেয়েটা এরকম কেন? ভাবলাম মর্নিং কিস দিয়ে সকালটা শুরু করব, বাট কিস তো দূরে থাক, এ তো ভ্যাম্পায়ারের মতো কামড় দিল। ওকে ম্যাম, আপনাকে আমি দেখে নিব। শুরু করে, কারণ সাদনানের ছোট থেকেই খুব কাতুকুতু। ওরা দুজনেই খুব হাসছে। সাদনান নূরকে এই প্রথম এইভাবে হাসতে দেখছে। এর জন্য সাদনান নূরকে আটকাচ্ছে না। পাশ দিয়ে একটা দাদু আর একটা বাচ্চা হেঁটে যাচ্ছিল। তখন বাচ্চাটা ওর দাদুকে বলছে, দাদু দেখো, ওরা কাটুকুটু খেলছে, আমি ওদের সাথে কাটুকুটু খেলবো। আরে না, পাগল হয়ে গেছো? তুমি আর আমি বাসায় যাই, চলো তাড়াতাড়ি। নূর কোনো রকম হাসতে হাসতে ঘাসের উপর বসে পড়ে, সাথে সাদনানও। নূর এবার উঠে দাঁড়িয়ে সাদনানকে উঠে যেতে বলল। আমি হাঁপিয়ে গেছি, আর একটু বিশ্রাম নিয়ে নেই প্লিজ। আরে না, উঠুন, আমরা আরেকটু জায়গাতে যাব। নূর সাদনানকে একটা টং চায়ের দোকানে নিয়ে গেল। বাট সাদনান তো এর আগে এসব দোকানে চা খায়নি। তবে নূরের দিকে তাকিয়ে মুখে কিছু বলল না। নূরের সাথে দোকানদারের খুব ভালো পরিচয়, সেটা ওদের কথা শুনেই সাদনান বুঝে গেছে। রহিম কাকু, এটা আমার বর, ওকে একটা ঝাক্কাস করে চা দাও তো, তাতে আমাকেও দিও। আরে বাবা বসুন, গরিব মানুষ আমি, কিছু মনে করবেন না। এখানে বসার কোনো ভালো জায়গা নেই। আপনি এত উত্তেজিত হবেন না প্লিজ। কাকু, তাড়াতাড়ি দাও। ওরা দুজনেই চায়ে চুমুক দেয়। চায়ের টেস্টটা আসলেই দারুণ। সাদনান নূরের দিকে তাকিয়ে আর নূর ভ্রু নাচিয়ে জিজ্ঞাসা করে কেমন হয়েছে। সাদনানও ভ্রু নাচিয়ে বুঝায় দারুণ হয়েছে। এই, আপনারা কি ভ্রু নাচিয়ে চেষ্টা করেন নাকি? ভাবা যায়। হঠাৎ একটা বাচ্চা এসে সাদনানের সামনে দাঁড়ায় আর সাদনানের দিকে মিষ্টি হেসে বলে, তোমরা তখন কুতু খেলছিলে না? আমি তখন তোমাদের দেখেছি, আমি এখন তোমাদের সাথে কুতু খেলবো। সাদনান আর নূর দুজনের দিকে তাকিয়ে। ওরা এবার বাচ্চাটাকে ধরে কাতুকুতু দেওয়া শুরু করলো আর বাচ্চা মেয়েটা খিলখিল করে হাসা শুরু করলো। সাদনান আর নূর ওই বাচ্চা মেয়েটির সাথে দুষ্টুমিতে মেতে উঠলো আর বাচ্চা মেয়েটির দাদু মেয়েটিকে খুঁজে বেড়াচ্ছে। সাদনান মেয়েটিকে কোলে নিয়ে বসলো আর সাদনান বাচ্চাটার গালে একটা টোকা দিয়ে বলল, আচ্ছা বাবু, তোমার নাম কি? আর এখানে কার সাথে এসেছো? বাহ, নাইস নেম তো। তোমার মতো খুব মিষ্টি একটা নাম। ঢং দেখে বাঁচি না। কই, আমাকে তো এইভাবে বলে না। আর এখন দেখো মুখে কেমন বুলি ফুটছে, ডেভিল একটা। দাঁত কালানো বন্ধ করেন। এই বাচ্চা নামও আমার বরের কোল থেকে, আমার হিংসা হচ্ছে। আরে ব্যাস, সকাল থেকে আর কত সারপ্রাইজ দিবে নূর? আমি তো এবার মারা যাব বউ। আর এই বাচ্চাটা আমার কোলে বসেছে তাই হিংসা হচ্ছে। ভাবা যায়? না জানি কোন মেয়ের সাথে কথা বললে কি করবে আমাকে। বাবু, ও তো আর তোমার মতো এত কিউট না। ও তো একটা ময়দার বস্তা। ওকে কোলে নিলে আমি তো নড়তেই পারবো না। হ্যাঁ, একেবারে বিশ্ব কিউট আপু। এবার নামেন। আর তুই আমাকে কি বললি? আমি ময়দার বস্তা? তাহলে তুই কি রে? তাহলে তুই একটা মহিষ। নামবো না আমি, তুমি যাও। আর তুমি মহিষ, তুমি ওকে মহিষ বলবে না। তুই নামবি নাকি তোর চায়ের মাঝখানে চুবাবো, ফাজিল মেয়ে? আর ওকে ছাড় বলছি। তোমরা থামো। আর নূর, ও তো বাচ্চা, ওর সাথে এইভাবে কথা বলছো কেন? ও তো এসব কিছু বোঝে না। সাদনান এবার নূরের দিকে তাকায় আর নূর দুম করে উঠে সাদনানের কোলে বসে পড়ল। এক পাশে নূর, এক পাশে আলো। আর সাদনান মাথা ঘুরিয়ে একবার নূরের দিকে তাকাচ্ছে আর একবার আলোর দিকে তাকাচ্ছে। বেচারা পড়ে গেছে মাইনকার চিপায়। সাদনানের অবাক হওয়া শেষ হচ্ছে না। এতটুকু বাচ্চা মেয়ে এসব কি বলে? আর নূরও সমানতালে আলোর সাথে ঝগড়া করেই যাচ্ছে। আলোর মুখের বুলি থেমে রাখেনি। এবার আলো নূরের উপর রেগে গিয়ে সাদনানের চুলে হাত দিয়ে ধরে। সাদনানের মাথা ধরে ঝাঁকাতে লাগলো।
আর নুরও হাঁ করে তাকিয়ে আছে আলোর দিকে। আমার লাগছে। এই ফাজিল মেয়ে, ওর চুল ছাড়, ওর লাগছে। তোর তোর তো সাহস কম না, আমার বরের চুল ছাড়। ওকে আমি এইভাবে ধরবো শুধু, তুই ধরার কে? ওকে ছাড়, তার না হলে তোকে মেরে ছ্যাঁকা করে দিব, ফাজিল মেয়ে। বল কাকে বিয়ে করবি? বিয়ে করলে কর, না হলে ডোরেমন কেক আর মামা বিস্কুট কিনে দে, না হলে চুল ছাড়বো না। ওকে দিব, দিচ্ছি আলোমনি, প্লিজ চুলটা ছাড়ো। আচ্ছা তাড়াতাড়ি। ছোটরা কত অবুঝ, না বুঝে কত কথা বলে দেয়, কিন্তু নূর তো রেগে এককার অবস্থা। আলোর দাদু এসে আলোকে জোর করে নিয়ে যায়। সাদনানও আলোকে অনেকগুলো চকলেট, ডোরেমন কেক আরও কিছু কিনে দিল। আর যাওয়ার সময় নূর আর সাদনানকে কিসি দিয়ে গেল। নূরও রেগে নেই আলোর উপর, জড়িয়ে ধরে আলো কিসি দেওয়াতে ওর রাগ কমে গেছে। নূর আলোর উপর রাগ না করলেও সাদনানের উপর রেগে আছে। সাদনান আর নূর বাসার দিকে যাচ্ছে। নূর সাদনানের সাথে কথা বলছে না। সাদনান নূরের দিকে তাকিয়ে বলছে, ওই বাচ্চাটি তো তোমাকে কিস করলো, রাগ ভেঙে গেল, তাহলে কি আমিও আমিও একটা কিস করতে পারি? আমার সাথে আপনি মজা করছেন? আমি কি বাচ্চা নাকি আমাকে কিসি দিবেন? এভাবে বাজে কথা একদম বলবেন না। ওই বাচ্চা মেয়েটিকে কোথায় রাগ করে না পাগলি, ও তো একটা বাচ্চা, ওর তো বুদ্ধি নেই, এই জন্য সহজ মনে এসব বলে ফেলছে। বাচ্চারা কত কথা বলে, সব কথা মনে রাখতে নেই বা ধরতেও নেই। তবে আমার আলোকে দেখে খুব ইচ্ছে করছে আমাদেরও একটা ছোট্ট নূর আসুক, আমি ওর সাথে মজা করব, কোলে নিব, ও ফোকলা দাঁতে হাসবে, নানান ধরনের বায়না ধরবে, খুব মজা হবে। কিন্তু তাই না, চলো আমরা একটা ছোট্ট নূর আনার ব্যবস্থা করি। আচ্ছা চলেন, তবে আপনার যদি ওকে খাওয়াতে পারেন, আমার সাহায্য ছাড়া ওর ন্যাপকিন বদলে দিবেন, গোসল করাবেন, রাত জেগে ওর কান্না থামাবেন, তাহলে আমিও রাজি। নিজেই বাচ্চা আর উনি এসেছে বাচ্চা নিতে। ঢং দেখে বাঁচি না, বাচ্চা বলে যাকে তাকে দুম করে তুলে নেই। আর আমি একটু বড় হলে মুখে না বললে বোঝে না, ডেভিল একটা। আমি ওকে খাওয়াবো কি করে? আমি তো পারবো না খাওয়াতে। আচ্ছা এসো আদর করে দেই, তাও রাগ করে থেকো না গো, তোমার গোমরা মুখ আমার ভালো লাগে না। আচ্ছা এসো তোমাকে কোলে নেই। পারবেন না তো মুখে লাগাম দেন, সময় হোক সব হবে। আর আপনারা তো তাড়া থাকলে যা বললাম সেগুলো করতে হবে। আমাকে কোলে নিলি না আর আমি তোকে বাচ্চা দিব? না, পারবো না ডেভিল একটা। মুখে না বলে এসে কোলে নিবে তা না, ন্যাকামো করে বলছে কোলে নেই, ফাজিল বলা একটা। আমি কি করব নাকি? আমি কি বলবো নাকি আমাকে কোলে নাও কোলে নাও? আমার তো লজ্জা আছে নাকি? এই হুতুমটাকে বোঝাবো কি করে? আমার তার কোলে উঠে ঘুরতে ইচ্ছে করছে। সাদনান আর নূর বাসাতে যাওয়ার জন্য রাস্তা দিয়ে হাঁটছিল, আর নূর মনে মনে দুষ্টু বুদ্ধি আঁটছিল, আর পেয়েও গেল। নূর সামনে পড়ে থাকা গোবর দেখতে পেল, আর সাদনানকে ধাক্কা দিল, আর সাদনানের এক পা গোবরের মধ্যে ঢুকে গেল। সাদনান জানতো নূর একটা কিছু করবে, বাট তাই বলে রাস্তায় এভাবে। সাদনানের মুখের অবস্থা দেখে নূর হাসতে হাসতে মাটিতে বসে পড়েছে। সাদনান করুণ চোখে নূরের দিকে তাকিয়ে আছে। নূর ওদের বাসায় ঢুকলো, সাদনানও খোঁটাতে খোঁটাতে আসলো। বাগানে পানি দেওয়ার জন্য পানির কল বসানো আছে, ওখান থেকে পানির পাইপটা নিয়ে সাদনানকে পাটা ধুতে বলল নূর। এখনো হেসে যাচ্ছে, কিন্তু সাদনান পা ধুয়ে পায়ের পানি দিতে দিতে নূরের দিকে পানির পাইপটা ধরলো আর নূরকে ভিজিয়ে দিল। নূর ভিজে একাকার অবস্থা। এবার সাদনান আস্তে করে পানির পাইপ ফেলে দৌড় দিল, তা না হলে নূরকে যে কাক ভেজা করেই ছাড়বে। নূর বাসায় গিয়ে রাগে হনহন করতে করতে রুমে গিয়ে দুম করে দরজা মেরে দিল। নূরের বাপি সাদনানের হাসি দেখে বুঝলো সাদনানের সাথে জড়িত। সাদনান নূরের যাওয়ার দিকে তাকিয়ে আছে। নূরের বাপি ওদের কথা না জিজ্ঞেস করে সাদনানকেও ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে নিতে বলল। সাদনান মাথা নেড়ে নূরের রুমের সামনে দরজায় হাত দিয়ে দেখলো লক করা না। সাদনান রুমে ঢুকতেই ওর ফোন আসতে বারান্দায় চলে গেল। নূরের বারান্দায় বিভিন্ন ফুলের গাছ আছে, ওগুলো দেখছিল আর ফোনে কথা বলছিল। সাদনান কথা শেষ করে রুমে আসতেই দেখলো নূর। সাদনান রুমে এসে দেখছে নূর ওয়াশরুমের দরজা খুলে উকি ঝুঁকি মারছে। সাদনান নূরের সামনে গিয়ে দাঁড়ালো, আর নূর ঠাস করে দরজা আটকিয়ে দিল। আর কিছুক্ষণ পর আবার নূর উকি দিল। তখন সাদনান ওয়াশরুমের দরজার সামনে দাঁড়িয়েছিল। নূর সাদনানকে রুমে না দেখে খুব দ্রুত পায়ে শুধু টাওয়াল পেঁচিয়ে বের হয়ে
আলমারি খুলে ড্রেস বের করলো নাচতে নাচতে। নূর মনে করেছে সাদনান বের হয়ে গেছে, কিন্তু সাদনান দেয়ালের সাথে হেলান দিয়ে পকেটে এক হাত ঢুকিয়ে নূরের দিকে তাকিয়েছিল। নূর পেছনে ঘুরেই দেখে সাদনানকে, দেখে যে দেয়ালে ঘেঁষে দাঁড়িয়ে আছে। নূর একবার নিজের দিকে তাকিয়ে চোখ বন্ধ করে চিৎকার দিচ্ছে, আর সাদনান দৌড় দিয়ে ওর মুখ চেপে ধরেছে, কারণ নূরের বাপি আছে বাসায়, না জানে কি না কি ভাববে। সাদনান নূরের দিকে তাকিয়ে দেখে নূর এখনো চোখ বন্ধ করে আছে। সাদনান নূরের কানে কানে ফিসফিস করে বলল, আর কত রূপে আমাকে পাগল করবে গো দুষ্ট রানী, তবে এই লুকে তোমাকে দারুণ হট লাগছে। কথা বলতে পারছে না, কারণ সাদান ওর মুখ চেপে ধরে আছে এখনো। এটা আবার কেমন ভাষা? উফ নূর, সত্যি এখন তোমাকে খেয়ে ফেলতে ইচ্ছে করছে। তোমার মুখ আমি ছেড়ে দিচ্ছি, একটা সাউন্ড যদি করো তবে এবার হাত দিয়ে তো এটা বিশাল আকার ধারণ করে এবং একটা সময় বেস্ট কাপলদের মাঝেও ফাটল ধরে। আমাদের মাঝে আমরা কেউ কারো কাছে থেকে কোনো কথা গোপন রাখবো না। যে যত বড় ভুলই করুক, আমরা সবার আগে দুজন দুজনের কাছে শেয়ার করব। আমরা আমাদের সম্পর্কটাকে নিজের মতো করে তৈরি করব, যেখানে অসীম ভালোবাসা, দুষ্টুমি আর বিশ্বাস থাকবে। আমাদের এই পবিত্র বন্ধনটাকে ঝগড়া, মারামারি, অবিশ্বাস এসব করে কাটাতে চাই না। আমি তোমার সাথে সুখের জীবন কাটাতে চাই, একসাথে চলতে চাই, দুজন দুজনের এক আত্মা হতে চাই। তোমার কাছে এটাই আমার চাওয়া। প্লিজ নূর, আমি তোমাকে এত পরিমাণ ভালোবাসি যে তোমার এক ফোঁটা চোখের পানি আমার মনটাকে ক্ষত বিক্ষত করে দেয়। আমি তোমার মুখে হাসি হতে চাই, তোমার লজ্জা পেয়ে সেই লজ্জা পাওয়া মুখের হাসির কারণ হতে চাই। শুধু আর কিছু না। আচ্ছা, তোমরা মেয়েরা এত কথা লুকাও কেন? ভালোবাসো, ভালো কথা মুখে বলে দিলেই তো পারো। এভাবে নিজেরাও কষ্ট পাও আর আমাদেরও কষ্টটা বাড়িয়ে দিয়ে খুব মজা নাও। বলা শেষ আপনার? সব সময় বেশি বোঝা ভালো না, আর একবারই এত ভাবতে আপনাকে কে বলে শুনি? সাদনান নূরের সাথে কথা বলছিল আর ড্রাইভ করছিল। ওদের কথা বলতে বলতেই খুব জোরে বৃষ্টি আসলো। সাদনানের ফোন আসলো। গাড়িটা কেমন নিরিবিলি একটা জায়গায় থামিয়ে ওখানেই এক সাইডে রেখে ফোনে কথা বলা শুরু করলো। কথা বলা শেষে পাশে তাকিয়ে দেখে নূর নেই। সাদনান ভুল কুচকে নূরকে খোঁজার জন্য এদিক ওদিক তাকালো। গাড়িতে রাখা ছাতাটা বের করে গাড়ির সিটে বসেই নিচু হয়ে প্যান্টে কয়েকটা ভাঁজ দিয়ে জড়িয়ে নিল আর খালি পায়ে গাড়ি থেকে নামলো। সাদনান জানে এখন নূরকে কোনো রকম বৃষ্টি ভেজা থেকে আটকানো যাবে না। সাদনান ছাতা হাতে নিয়ে গাড়ি থেকে নেমে দেখে নূর একটু দূরে একটা নদীর পাশে বসে আছে আর কার সাথে যেন কথা বলছে। ওখানে ওর গাড়ি থেকে নামলো আর নূরের কাছে এগিয়ে গেল। ওখানে গিয়ে দেখে কয়েকটা ছেলে মেয়ে সহ কি যেন খাচ্ছে। যদিও ওদের পোশাক দেখে মনে হচ্ছে ওরা কোনো আদিবাসী হবে, কিন্তু ওখানে কোনো আদিবাসী থাকার কথা না। ওরা এখানে কি করে আসলো? এসব ভাবতে ভাবতেই সাদনান আরো কাছে গিয়ে দেখে নূর বসে বসে কি যেন খাচ্ছে আর কেমন থম মেরে বসে আছে। কিছুক্ষণ পর হাসছে আর কাঁদছে। সাদনান চোখ বড় বড় করে তাকিয়ে আছে। এতটুকু সময়ের ভিতরে এই মেয়ে এরকম কিছু ঘটিয়ে ফেলবে সেটা কল্পনাও করেনি। সাদনান ওখানে নূরের পাশে বসে নূরের মাথায় ছাতা ধরে। ভালো করে দেখে নূরের হাতে ভাং নামক কোনো তরল নেশা জাতীয় কিছু। ই আল্লাহ, এই মেয়েকে আমি সামলাবো কি করে? সুস্থ থাকতেই আমাকে পাগল করে দেয়, আর এখন তো এসব হাবি চাবি খেয়েছে। আমি এখন কি করব বুঝতে পারছি না। মন চাচ্ছে ঠাস করে চর মেরে দেই। ফাজিল মেয়ে একটা। ভালোবাসি, খুব ভালোবাসি আমার ডেভিলকে। আমি খুব ভালোবাসি। আই রিয়েলি ভালোবাসি, খুব ভালোবাসি আমার ডেভিলটাকে। আমি খুব ভালোবাসি। আই রিয়েলি লাভ ইউ সাদনান। আই লাভ ইউ মাই ডেভিল কিং। বুঝলাম। আমাকে বিপদে ফেলে আপনার এখন ভালোবাসা উতলে পড়ছে, আর সেন্স থাকতে তো কাছে ঘেঁষেও দাঁড়ান না। সাদনান নূরকে ওঠানোর চেষ্টা করছে আর নূর শক্ত হয়ে বসে আছে, উঠতে চাচ্ছে না। কাদামাটির ভিতরে একদম লেপ্টে বসে আছে। নূর সাদনানের হাত ধরে টেনে সাদনানকেও বসিয়ে দিল আর সাদনানের হাত থেকে ছাতাটা কেড়ে ফেলে দিল। নদীর ধারে তার উপরে বৃষ্টি হচ্ছে। ঠান্ডা বাতাসে শরীর শিউরে উঠছে। বৃষ্টি মুষলধারে হচ্ছে, থামার কোনো নাম নেই। সন্ধ্যা হয়ে গেছে। নিরিবিলি জায়গার কারণে আরো কেমন অন্ধকারটা বেশি মনে হচ্ছে। সাদনান উঠে দাঁড়িয়ে আদিবাসীদের বানানো একটা তাঁবুতে গিয়ে কাউকে ডাকলো, যদি কাউকে পাওয়া যায়। সাদনানের ডাকে একজন মাঝবয়সী মহিলা বের হলো আর সাদনান সব ঘটনা মহিলাটাকে বলল।
সাদনান পকেটে হাত দিয়ে দেখে ফোনটা ভিজে একাকার অবস্থা। অনেক চেষ্টা করেও ফোন অন করা গেল না। মহিলাটি সাদনানকে একটি তাঁবু দেখিয়ে দিল। সাদনানের সাথে মহিলাটি এমন ব্যবহার করছে যেন অনেক দিন আগের চেনা। ব্যবহারই কারো মনে জায়গা করে নিতে পারে সাদনান। সাদনান নিজেও ভেজে একাকার অবস্থা। নূরকে গিয়ে কুলে তুলে নিল আর নূরের 4 হাত পা ছোটাতে শুরু করলো, সাথে ভ্যা ভ্যা করে কেঁদে দিল। সাদনানের কোল থেকেও নেমে গেল আর সাদনানের গলা জড়িয়ে ধরে পায়ের উপর পা রেখে উপরে উঠল। সাদনান নূরের কোমর ঝরিয়ে ধরল। নূরের কোনো হুঁশ নেই, নিজেকেই সামলাতে পারছে না, বারবার পড়ে যাচ্ছে। সাদনানের গলা জড়িয়ে ধরে খুব আহ্লাদি সুরে বলল, ওই ডেভিল বর, তোমার ঠোঁট খাবো, তোমার শরীরের মাতাল করা ঘ্রাণ খাবো, তোমার মনোমুগ্ধকর কণ্ঠ খাবো, তোমার বুকের পশমগুলোও খেয়ে ফেলতে ইচ্ছে করে, তোমাকেই আমি খেয়ে ফেলবো। তোমার কানের নিচে যে তিলটা আছে ওটাও খাবো। আমাকে খুব করে টানে, আমাকে খেতে দিবে? আমি তোমাকে খেতে চাই। নূর, এইভাবে বলিস না রে বউ। আমি কখন না জানি নিজের প্রতি কন্ট্রোল হারিয়ে ফেলি। তোমার কথাগুলো যে আমার বুকের ঝড় তুলছে, কি করে তোকে বোঝাই বলতো? সাদনানের পায়ের উপর দাঁড়িয়ে ওকে এভাবে হেঁটে নিয়ে যেতে বলল। সাদনান নূরের কোমর ধরে ধীর পায়ে তাঁবুর দিকে নিয়ে যাওয়ার জন্য পা বাড়ালো। নূর সাদনানকে থামিয়ে দিয়ে সাদনানের গালে কিস করে দেয়। নূর এরকম পাগলামিতে সাদনানেরও কেমন পাগল পাগল লাগছে। সাদনান নূরকে পায়ের উপর রেখেই আবার হাঁটা শুরু করলো, কারণ এভাবে না গেলে নূর যাবে না। তাই সাদনানের বুকের মাথা দিয়ে সাদনানের বুকে হাত দিয়ে দেখিয়ে নূর বলল, এখানে শুধু আমার নাম বলছে, এই মন শুধু আমাকে চায় বলছে। এই নিঃশ্বাস, এই বারবার হার্টবিটগুলো আমার নাম করছে। এই বুকে শুধু আমার জায়গা, এখানে শুধু আমার বসবাস। তোমার সকল অনুভূতি, ভালোবাসা, আদর সব আমার জন্য, আমি কাউকে দিব না, তুমি শুধু আমার। রে দুষ্টু বউ, আমি শুধু তোমার, আর কারো না। ওপরওয়ালা ছাড়া কেউ পারবে না আমাকে তোমার থেকে আলাদা করতে। খুব ভালোবাসি তোকে। অনেক বেজে গেছে, আর না এবার জ্বর না বাঁধিয়ে বসো তুমি। আমার তো মন বলছে ভাঙকে ঠিক করছো। আজ কত না বলা কথাগুলো জেনে নিলাম। আমাকে খাবে না ভাবা যায়? আমাকে খাবে ভাবা যায়? সাদনান নূরকে কোলে তুলে নিল, তাঁবুর কাছে গেল। তাঁবুটা একটু উঁচু ঢিবির উপরে, এর জন্য পানি ওঠেনি। তাঁবুর ভেতরে ঢুকে নূরকে কোনো রকম শুয়ে দিয়ে ওই মহিলাকে ডাকলো। কোনো রকম কোনো কাপড় দিতে বলল, যাতে নূরের শরীরটা মুছে দিয়ে যায়। তা না হলে জ্বর আসবে শিওর, কারণ বৃষ্টি কমলেই ওরা গাড়ি করে চলে যেতে পারবে। কিন্তু এত সময় তো আর এভাবে ভেজা কাপড়ে থাকা যাবে না। মহিলাটা একটা শাড়ি ধরিয়ে দিল আর নূরকে ড্রেস বদলে দিতে বলল, আর একটা গামছা দিয়ে ওর মাথা মুছে দিতে বলল। সাদনান তো বলতেও পারছে না যে ও পারবে না নূরকে ড্রেস বদলে দিতে। যদি বলে তো এরা ভুল বুঝবে, কারণ এসব আদিবাসীরা খুব খাতারনাক হয়। যদি জানে তো মেরে পুঁতে দিতেও পারবে, কারণ ওরা শহরের ছেলে মেয়েদের এভাবে চলাফেরা পছন্দ করে না। সাদনান শাড়িটা নিয়ে একবার নূরের দিকে তাকাচ্ছে, একবার শাড়িটার দিকে। ব্লাউজ ছাড়া শাড়ি কেমনে পরাবে? এরা কি করে পরে? তবে মুভিতে দেখেছে নায়িকাদের পরতে, বাট কি করে পরে? এই নিয়ে আধা ঘন্টা পার হয়ে গেছে। সাদনান মাথায় হাত দিয়ে বসে থেকে তারপর উঠে নূরের ওড়না দিয়ে সাদনানের চোখ বেঁধে দিল আর সাদনান নূরের ওড়না দিয়ে নিজের চোখ বেঁধে দিল। গুটি গুটি পায়ে নূরের দিকে এগিয়ে গেল। সাদনানের হাত খুব কাঁপছে। নিজের বিয়ে করা বউ, নিজের ভালোবাসার মানুষ, তাও কেন জানি একটা আনিজি ফিল করছে। তারপর উল্টো ঘুরে ওই মহিলাকে ডেকে আনলো। মহিলাটি আর কিছু বলে না। সাদনান ওখান থেকে বের হয়ে যায়। পকেট থেকে রুমাল বের করে মাথার চুলগুলো মুছে নেয়। সাদনান মনে মনে এটাই বলে, আমি সরি নূর, আমি তোমার অজান্তে তোমাকে টাচ করব না, পরে তুমি আমাকে ভুল বুঝবে। আমি তোমার মনে এক বিন্দু পরিমাণ সন্দেহের বীজ বুনতে দিব না। আমি জানি তুমি আমাকে ভালোবাসো, আমিও বাসি। তারপরেও আমি একটা ছেলে, আর এখানে একটা ভুলের জন্য তুমি আমাকে ভুল বুঝতে পারো। তুমি আমার বউ, তারপরেও আমি বলবো আমি তোমার অনুমতি ছাড়া তোমাকে টাচ করব না। তোমার ভেজা শরীর, ঠোঁট আমাকে কতটা টানছে শুধু আমি জানি। সেদিন লিপ কিস করছি তাই তুমি আমার উপর অনেক অভিমান করছিলে, বাট আর না। তোমাকে বৈধভাবে পেয়েছি আর বৈধভাবেই তোমাকে কাছে টেনে নিব, সেটা আজ বা কাল। তোমার মন চাই, ভালোবাসা চাই, কিন্তু আজ তোমাকে এভাবে ড্রেস বদলে দিলে তুমি আমাকে ভুল বুঝবে আমি জানি। সাদনান পাশে তাকিয়ে দেখে মহিলাটি নূরের ভেজা কাপড় হাতে নিয়ে দাঁড়িয়ে আছে।
সাদনান মহিলাটাকে ধন্যবাদ দিয়ে নূরের কাছে গেল। নূরকে একদম অন্যরকম লাগছে। বাইরের বৃষ্টিটা একটু কমেছে। সাদনান ওর শার্ট খুলে পানি চিপে ফেললো আর ভেজা শার্টটা পরে নিল। তাছাড়া তো আর কোনো উপায় নেই। সাদনান নূরের কাছে গিয়ে বসতেই নূর সাদনানের দিকে চোখ তুলে তাকায়। সাদনান মুচকি হেসে বাইরে তাকিয়ে দেখে বৃষ্টি কমে গেছে। সাদনান নূরকে কোলে তুলে নেয় আর নূর সাদনানের গলা জড়িয়ে ধরে। সাদনান মহিলাটাকে ধন্যবাদ দিয়ে গাড়ির দিকে যাওয়ার জন্য পা বাড়ায় আর নূর আবার ভাং খাওয়ার জন্য হাত পা ছোটাছুটি করা শুরু করে। সাদনান দ্রুত পায়ে নূরকে গাড়ির কাছে নিয়ে যায় আর নূরকে গাড়িতে বসিয়ে দিয়ে নূরের পাশের গ্লাস লক করে দেয় আর সাদনান গিয়ে ড্রাইভিং